ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি ভাইয়া। আগে হচ্ছে রক্ত সঞ্চালন চ্যাপ্টারের কোশ্চেন যদি বলেন যে ভাইয়া কেমন কোশ্চেন আসে, আমি প্রথম দিন বলছিলাম জুলজির পরিপাক, সমন্বয় আর রক্ত, এই 3 চ্যাপ্টার হচ্ছে প্রিমিয়াম চ্যাপ্টার। এখান থেকে দাড়ি কমা সহ পড়তে হবে। আর বোটানিতে বলছিলাম কোষ ও কোষের গঠন, অণুজীব এবং উদ্ভিদ শারীরতত্ত্ব, এই 3টা, এই 6টা চ্যাপ্টার দাড়ি কমা সহ পড়তে হবে। অন্যগুলোও পড়তে হবে, বাট এই 6টা চ্যাপ্টার একদম প্রিমিয়াম চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে আমরা রক্ত শুরু করি। রক্তের এই চ্যাপ্টারটায় যে আলোচনাটা আছে সেটা হচ্ছে মানব সংবহন তন্ত্র নিয়ে। মানব মানে মানুষ, সংবহন মানে যেটা চলাচল করে, হ্যাঁ, মুভমেন্ট করে যেটা। আর তন্ত্র মানে কি? অধ্যায় 1-এ অর্থাৎ উদ্ভিদের জুলজির অধ্যায় 1, ওখানে আমরা কি পড়ছি? ওখানে আমরা পড়ছি হচ্ছে সর্বপ্রথম কোষীয় মাত্রার প্রাণী, অনেকগুলা কোষ মিলে টিস্যু মাত্রার প্রাণী, অনেকগুলা টিস্যু মিলে অঙ্গ মাত্রার প্রাণী, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র। তাহলে মানব সংবহন তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি। কি কি অঙ্গ? রক্ত, রক্তবাহিকা, হৃৎপিণ্ড, এইসব জিনিসপত্র। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আপনাদের আমি আজকে পড়াবো রক্ত আর পড়াবো শুধুমাত্র লসিকা তন্ত্র। এই 2টা টপিক হচ্ছে আমাদের আজকের পড়া। পরের দিন আমরা হৃৎপিণ্ড আর রক্তবাহিকা পড়বো। ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। প্রথমে আপনাদের এক্সট্রা ইনফো শুরু করতে হবে, এক্সট্রা ইনফো দিয়ে। এই চ্যাপ্টার এক্সট্রা ইনফোর প্রথম পেজে, স্যারোইডের যে এক্সট্রা ইনফো, ওইটার প্রথম পৃষ্ঠায় একটা ছক আছে বড়, ওখানে হচ্ছে রক্তের ইতিহাস দেওয়া আছে, কোন বিজ্ঞানী কত সালে কোনটা আবিষ্কার করছে। তাহলে সবাই আগে ওই এক্সট্রা ইনফো থেকে ওইটা পড়বেন। আমি কি বুঝাইতে পারছি? ওখান থেকে একটা কোশ্চেন থাকবে এক্সট্রা ইনফোর। এরপর হচ্ছে আমরা এটা শুরু করি। ব্লাড শব্দটা গ্রিক হেমা শব্দ থেকে আসছে, তাই না? হেমা, এটা একটা গ্রিক শব্দ। এই হেমা শব্দ থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড এখানে উল্লেখ করতে পারি। একটা হচ্ছে হেমাটোলজি, একটা হচ্ছে হিমোপয়েসিস বা হিমাটোপয়েসিস। হেমাটোলজি মানে হচ্ছে ব্লাড নিয়ে যে লেখাপড়া। হেমাটোপয়েসিস, হিমোপয়েসিস, দুটো সেম ওয়ার্ড। হিমো মানে রক্ত বা হেমাটো মানে রক্ত, পয়েসিস মানে হচ্ছে তৈরি করা। তাহলে রক্ত তৈরি করার নাম হচ্ছে হিমোপয়েসিস বা হেমাটোপয়েসিস। সহজ কথা। রক্ত যোজক টিস্যু। আমরা 4 ধরনের টিস্যুর নাম জানি। একটা কি? আবরণী টিস্যু, একটা হচ্ছে স্নায়ু টিস্যু, একটা হচ্ছে পেশি টিস্যু, আর একটা হচ্ছে যোজক টিস্যু। কয়টা নাম বললাম? 4 ধরনের টিস্যু আমাদের আছে। এর মধ্যে যোজক টিস্যু কাকে বলে? যে সমস্ত টিস্যুর সেল থাকে, ম্যাট্রিক্স থাকে এবং ফাইবার থাকে, তার নাম যোজক টিস্যু। আমি কি বুঝাইতে পারছি? তাহলে চিন্তা করেন রক্তকে যোজক টিস্যু বলা হয় কেন? কারণ রক্তের মধ্যে প্রথমে হচ্ছে সেল থাকে, কয়টা? 3টা, ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট। ম্যাট্রিক্স থাকে রক্তের মধ্যে, কি নাম? প্লাজমা বা রক্ত রস। তারপর হচ্ছে ফাইবার, রক্তের মধ্যে থাকে না। তাহলে রক্তের মধ্যে যোজক টিস্যুর 3টা কম্পোনেন্টের মধ্যে শুধু 2টা আছে। এই জন্য অনেক বই এটাকে লেখা আছে ছদ্ম যোজক টিস্যু অথবা সিউডো যোজক টিস্যু, মানে পুরোপুরি যোজক টিস্যু না। আর আপনাদের বই দেওয়া আছে তরল যোজক টিস্যু। তাহলে এগুলো অল্প মোটামুটি পড়া। হ্যাঁ, এবার হচ্ছে রক্তের কোথায় থাকে, ভেরি ইম্পর্টেন্ট। একটা ওয়ার্ড আপনারা অলরেডি পারেন, সেটা হচ্ছে রক্ত লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়, এটা আমরা পারি। আচ্ছা, অস্থিমজ্জা হচ্ছে ভাই আসলে 2 প্রকার। অস্থিমজ্জা কত প্রকার? 2 প্রকার। অস্থিমজ্জা কোথায় থাকে এটা তো আমরা জানি, অস্থিমজ্জা অস্থির ভিতরে থাকে। 2 প্রকার আছে, একটাকে আমরা বলি রেড বোন মেরো, আর একটাকে আমরা বলি ইয়েলো বোন মেরো। আমি কি বুঝাইতে পারছি? রেড বোন মেরোটা হচ্ছে এই যে এগুলা রেড গুলা, আর ইয়েলোগুলা ইয়েলো বোন মেরো। রেড বোন মেরোর ওয়ান অ্যান্ড অনলি কাজ হচ্ছে রক্ত তৈরি করা, মনে থাকবে। আর ইয়েলো বোন মেরোর কাজ রক্ত তৈরি করা না, অন্য কাজ। এই 2টা কথা মনে থাকবে সবার। লাল অস্থিমজ্জা রক্ত তৈরি করে, আর ইয়েলো অস্থিমজ্জা রক্ত তৈরি করে না। তাহলে ইয়েলো বোন মেরো কি করে? ইয়েলো বোন মেরোর একটা প্রধান কাজ হচ্ছে ফ্যাট তৈরি করা। ফ্যাট তৈরি করা না, আসলে ফ্যাট হিসাবে জমা রাখা। তার মানে এনার্জি, ফ্যাট থেকে এনার্জি হয় না, শক্তি। তাইলে ইয়েলো বোন মেরো শক্তি তৈরি করে, এটা হচ্ছে প্রধান কথা। আচ্ছা, আরেকটা কথা আছে, সেটা কি?
যদি এমন কোনো কন্ডিশন আপনার শরীরে হয়, ক্রিটিক্যাল কন্ডিশন, ধরেন আপনার হচ্ছে এখন রক্ত এত বের হয়ে গেছে শরীর থেকে, শরীরে রক্তই নাই, এই অবস্থায় ইয়েলো বোন মেরুগুলা রেড বোন মেরুতে কনভার্ট হইতে পারে, তখন রেড বোন মেরু ব্লাড তৈরি করতে পারে। তাহলে এই কাজটা ইয়েলো বোন মেরু করে। আমি কি বুঝাইতে পারছি? বাট ডিরেক্টলি ইয়েলো বোন মেরু কখনো রক্ত তৈরি করবে না। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে ফাইন। এবার দেখেন সবাই এই ছবিটা। আমি বলছি প্রথমে কুসুম থলি অর্থাৎ ইয়ক সেক থেকে রক্ত তৈরি হয়। এটা কখন? এটা হচ্ছে আমরা যখন মায়ের পেটে থাকি, ভ্রূণাবস্থায় কুসুম থলি থেকে রক্ত তৈরি হয়, এক নাম্বার কথা। এখন কিছুদিন যাওয়ার পর, মায়ের পেটে থাকা অবস্থায় কিছুদিন যাওয়ার পর আমাদের যকৃৎ তৈরি হয়, সেই যকৃৎ থেকে তৈরি হবে তারপর রক্ত। দুইটা গেল। 3 নাম্বার, তারও কিছুদিন পর আমাদের যখন হাড্ডি তৈরি হয় সেটার মধ্যে রেড বোন মেরু থাকে, তখন রক্ত শুরু হয় কোত্থেকে? রেড বোন মেরু দিয়ে। বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, এই ছবিটা একটু ভালো করে দেখেন। এই ছবিতে দেওয়া আছে জন্মের পর, মানে 1 বছর থেকে 20 বছর পর্যন্ত। দেখেন শুরুতে আমাদের সবার লাল অস্থিমজ্জার পরিমাণ অনেক ছিল, বয়স বাড়ার সাথে সাথে লাল অস্থিমজ্জার জায়গায় কি চলে আসছে? ইয়েলো বোন মেরু। তার মানে ছোটবেলায় রক্ত তৈরির পরিমাণ বেশি না কম? কারণ লাল অস্থিমজ্জা বেশি। বয়স বাড়ার সাথে সাথে যেহেতু ইয়েলো বোন মেরু বেড়ে যাচ্ছে, তাহলে রক্ত তৈরির পরিমাণ, এই কথাটা মনে রাখতে হবে সবার। দেখেন তো এই পর্যন্ত আমরা কি বুঝছি নাকি? কথাগুলো ক্লিয়ার সবাই? আচ্ছা, এই ইনফরমেশনগুলো কোথায় আছে? এটা হচ্ছে আপনাদের এক্সট্রা ইনফোর একটা স্ক্রিনশট আমি দিলাম। হ্যাঁ, ওই যে আমি আগের দিন কিছু স্ক্রিনশট দিছিলাম না, যে এগুলো থেকে আসবে কনফার্ম, এটা হচ্ছে তেমন একটা এক্সট্রা ইনফো। এটা থেকে কোশ্চেন আসবে, সবার এক্সট্রা ইনফো বইয়ে সেটা আছে। দেখেন যেটা আমি বললাম, আমরা যখন মায়ের পেটে থাকি ভ্রূণাবস্থায়, তখন 3য় সপ্তাহ থেকে 3য় মাস, এই সময়টাতে কুসুমথলি থেকে রক্ত তৈরি হয়। তারপর 3য় থেকে 5ম মাস যকৃৎ থেকে হয়। 5ম থেকে জন্ম পর্যন্ত লাল অস্থিমজ্জা, জন্মের পরও 20 বছর পর্যন্ত লাল অস্থিমজ্জা, কারণ তখন পর্যন্ত ইয়েলো বোন মেরু ততটা হয় না। এরপরে যত ইয়েলো বোন মেরু বাড়তে থাকে, কি বলছিলাম আমি, রেড বোন মেরু তত কমতে থাকবে। তখন কিছু স্পেসিফিক জায়গায় আমরা হচ্ছে শুধুমাত্র রেড বোন গুলারে পাই। সেই নামগুলা কি? এই হচ্ছে নামগুলা। এই সব জায়গায় আমরা তখন শুধু লাল অস্থিমজ্জা পাই। এখন এই নামগুলো তো আমি এখন পড়াবো না, এগুলা চলন চ্যাপ্টারে আপনারা আরো ডিটেলসে পড়বেন আর কি, হাড্ডিগুলোর নাম কোনটা কোথায় আছে, আপাতত মুখস্থ করেন। তাহলে এই ছকটা হচ্ছে মোটামুটি একটা ইম্পর্টেন্ট ছক। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার হচ্ছে রক্তের কিছু একদম বেসিক কথাবার্তা, যেগুলো বইয়ের শুরুতে আপনাদের দেওয়া আছে, আজমল স্যারের বইয়ে কি দেওয়া আছে? রক্তের পরিমাণ কত, রক্ত দেখতে কেমন, এই সব জিনিসপত্র, এগুলো সহজ। আমি এখান থেকে একটু টুকটাক কথা বলি। হ্যাঁ, ধরেন রক্তের পরিমাণ যেটা দেওয়া আছে, দেখেন 5 থেকে 6 লিটার, এটা হচ্ছে ছেলেদের। মেয়েদের 4.5 থেকে 5.5 লিটার। তার মানে মেয়েদের রক্ত কম, এটার কারণ কি? মেয়েদের রক্ত কম কেন? এই কারণটা হচ্ছে একটা হরমোন, সেই হরমোনটার নাম টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন রক্ত তৈরি করে, আর এই হরমোনটাই মেয়েদের কম, যার কারণে মেয়েদের রক্ত কম, 1 নম্বর কথা। এবার আমি আরো কিছু হিসাব দিছি, যেমন দৈহিক ওজনের 8%, এটাও পরীক্ষায় আসে, বাকিগুলো আপনারা মুখস্থ করবেন আর কি। দেখেন লিখছি রক্তের পিএইচ 7.4, তাই না? এখন ধরেন শুধু এইটুক তো পারলে হবে না, এইটুক তো সবাই পারবে, রক্তের পিএইচ 4। আপনাকে পারতে হবে কারণটা কি, এই রক্তের পিএইচ 4 কেন? বইয়ের মধ্যে লেখা আছে রক্তের পিএইচ 4 কারণ এটাতে বাইকার্বনেট আয়ন থাকে। তো বাইকার্বনেট আয়ন ক্ষারীয়, তো আপনাকে ভাই পুরোটা লাইন পারতে হবে আর কি। হ্যাঁ, শুধুমাত্র রক্তের পিএইচ 7.4 এটা সবাই পারে বাংলাদেশে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে ধরেন আবার একই কথা, ধরেন এই যে রক্তের স্বাদ নোনতা, দেখবেন বইয়ে লেখা আছে কেন নোনতা? অজৈব লবণের উপস্থিতির কারণে, এই কথাটা লেখা আছে। তাহলে কারণটা জানতে হবে। আমরা পরীক্ষায় কি দিব, আপনাদেরকে পেজ দিব কিভাবে? আমরা লিখব রক্তের স্বাদ নোনতা কারণ এখানে বাইকার্বনেট আয়ন আছে। দুইটা কথাই তো কারেক্ট, রক্তের স্বাদ নোনতা এটাও কারেক্ট, বাইকার্বনেট আয়ন আছে এটাও কারেক্ট। বাট এইটার কারণে কি ওইটা, মানে বাইকার্বনেট থাকার কারণে কি এটা নোনতা? তার মানে পুরোটা লাইন তো ভুল। আমি কি বুঝাইতে পারছি? এইভাবে প্রশ্নগুলো ধরতে হবে পরীক্ষায়। ক্লিয়ার? আর বাকি আর কি আছে? আপেক্ষিক গুরুত্ব আছে। আপেক্ষিক গুরুত্ব 1.065, মানে 1 এর চেয়ে বেশি। আপেক্ষিক গুরুত্ব 1 কার? পানির। 1 এর চেয়ে বেশি মানে এটা পানির চেয়ে বেশি ঘন, তার মানে রক্ত পানির চেয়ে বেশি ভারী বা ঘন। বুঝাইতে পারছি? ওকে। আর হচ্ছে কালার, ধমনীতে অক্সিজেন বেশি থাকে, এই জন্য কালার হলো ব্রাইট রেড।
শিরাতে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, এই জন্য কালার হচ্ছে ডার্ক রেড। এই কারণটা একটু জানা লাগবে, অক্সিজেন থাকলে কি হয়, কার্বন ডাই অক্সাইড থাকলে কি হয়। ওকে, কাজগুলো আমরা একসাথে পরে পড়বো। এই হচ্ছে ছক, এটার উপর সবাই 10টা স্টার দেন। বইয়ের মধ্যে এই ছকটা ভয়ানক ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে মোটামুটি কনফার্ম, সবার বইয়ে আছে এটা, পাইছেন সবাই? ওকে, এই ছকটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, এখানে কি কি বলছে। হ্যাঁ, সবাই দেখেন, প্রথমে বলছে রক্তের মধ্যে প্রধান 2টা উপাদান আছে। একটা উপাদানের নাম হচ্ছে রক্তরস বা প্লাজমা, আরেকটার নাম রক্তকণিকা। এই 2টা উপাদান দিয়ে রক্ত তৈরি। আচ্ছা, এবার আসেন রক্তরসের মধ্যে। রক্তরসের প্রধান উপাদান পানি, এই পার্সেন্টেজগুলো সহ পরীক্ষায় আসবে, 90 থেকে 92%, এগুলো তো পারবেন। কঠিন পদার্থের মধ্যে অজৈব উপাদান আছে, জৈব উপাদান আছে। অজৈব নিয়ে খুব বেশি প্যারা নাই, কারণ অজৈবগুলা ওই যে পর্যায় সারণীর যা পড়ছি ধাতুগুলার নাম, মোটামুটি কয়েকটা ধাতুর নাম মনে রাখলেই হবে, এটা নিয়ে খুব বেশি প্যাচ হবে না। ঝামেলা কোনটা নিয়ে, জৈব উপাদান। প্লাজমা প্রোটিন 4টার নাম আসবেই, ভেরি ইম্পর্টেন্ট। এই 4টা প্লাজমা প্রোটিনের নাম ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিভাবে মনে রাখি, এলো গেল ফিরে পেলো দিয়ে মনে রাখতে পারি। এলোতে অ্যালবিউমিন, গেলোতে গ্লোবিউলিন, ফিরেতে ফাইব্রিনোজেন, পরেতে সরি পেলোতে, হ্যাঁ বলতেছি, প্রোথ্রোমিন। এই হলো 4টা। এবার ভাই আমি একটু দেখাই। হ্যাঁ, আমি প্লাজমা প্রোটিন 4টা একটু আমাদের ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ, এই হচ্ছে 4টা প্লাজমা প্রোটিনের নাম, সবাই চিনছিত। প্লাজমা প্রোটিন কাকে বলে? যেই প্রোটিন রক্তের প্লাজমায় অবস্থিত তার নাম প্লাজমা প্রোটিন। আচ্ছা, 4টা নাম লিখছি, আপনাদের নতুন বইয়ে দেওয়া 5টা। মানে কি? মানে হচ্ছে ভাই দেখেন, এই 4টার মধ্যে এই যে লাস্টের 2টা তারা ক্লোটিং ফ্যাক্টর, মানে তারা ক্লোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, এই জন্য লাস্টে দেওয়া 5 নম্বর লাইনে ক্লোটিং ফ্যাক্টর। এটা লিখা যেই কথা, না লেখা একই কথা। আমি কি বুঝাইতে পারছি? এটা আলাদা কোনো পয়েন্ট না। আচ্ছা, এবার আসেন 1 আর 2। 1 নম্বরে আমি লিখছি অ্যালবিউমিন সিওপি। সিওপি মানে কি, এটা এক্সট্রা ইনফো, বই আপনাদের বইয়ে নাই। কলোয়েডাল অসমোটিক প্রেসার, সিওপি মানে কলোয়েডাল অসমোটিক প্রেসার। লিখতে পারছেন সবাই? কলোয়েডাল অসমোটিক প্রেসার, এটা মানে কি আমরা একটু বুঝি না। কলোয়েডাল মানে হচ্ছে কলোয়েড একটা পদার্থের ধরন, এটা একটা টাইপ, কলোয়েড ধর্মী পদার্থ বলি আমরা। হ্যাঁ, কলোয়েড কাকে বলে এগুলো আমরা শিখবো কেমিস্ট্রিতে, বাট আমি এখন একটু বলে রাখলাম কলোয়েড একটা পদার্থের ধরন, একটা টাইপ। অসমোটিক মানে অসমোসিস করার প্রবণতা, আর প্রেসার মানে চাপ। 3টা ওয়ার্ড তো আমরা বুঝছি। আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাই। হ্যাঁ, দেখেন সবাই, এটা হচ্ছে আমাদের রক্ত মানে বাহিকা যেটাকে বলি, বাংলা ইংলিশে বলি ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের মধ্যে রক্ত আছে, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। রক্তের মধ্যে মেইনলি আরবিসি আছে, প্লাটিলেট আছে, রক্ত রস আছে, বিভিন্ন কিছু আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আরবিসি, প্লাটিলেট, ডাব্লিউবিসি এগুলো তৈরি হয় কোত্থেকে? বোন মেরু থেকে। বাট এই রক্তের ভিতরে রক্ত রস পানি যেটা, সেটা তৈরি হয় কোত্থেকে? সেটা কিছু পরিমাণ এর মধ্যে থাকে, বাকিটা সে কি করে জানেন? এই যে আশেপাশের ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গা থেকে সংগ্রহ করে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? বাইরের পানিটাকে রক্তের ভিতরে বা ব্লাড ভেসেলের ভিতরে নিয়ে আসার নাম অসমোটিক, কলোয়েডাল অসমোটিক প্রেসার। আমি কি বুঝাইতে পারছি? অ্যালবিউমিন যেই প্রেসারের মাধ্যমে বাইরের পানিটাকে ব্লাড ভেসেলের ভিতরে নিয়ে আসে তার নাম কলোয়েডাল অসমোটিক প্রেসার। দেখেন বুঝছেন কিনা, কথা কি ক্লিয়ার? তাহলে এখন কথা বলতে পারেন যে ভাই অ্যালবিউমিন যদি না থাকে তাহলে কি হবে? অ্যালবিউমিন না থাকলে সে কি বাইরের ওই পানিটাকে ভিতরে আনবে? কথা কি ক্লিয়ার? ওকে ফাইন, এবার আসেন অ্যালবিউমিন আর কি করে। একটা তো বললাম যে বাইরের পানিটাকে সে ভিতরে আনে, আরেকটা কাজ কি সে কি করে, ধরেন আগে থেকে যে পানিটা ছিল সেই পানিটাকে সে বাইরে বের হতে দেয় না। তাহলে একটা কাজ করতেছে বাইরে থেকে পানি আনতেছে, আরেকটা কাজ করতেছে ভিতরের পানি বাইরে যাইতে দিতেছে না। আমরা কি ক্লিয়ার অ্যালবিউমিনের কাজ? সবাই ক্লিয়ার? তাহলে অ্যালবিউমিনের প্রধান কাজ হচ্ছে রক্তনালীর মধ্যে পানির পরিমাণ ঠিক রাখা,
আর এই প্রক্রিয়াটার নাম বা এই প্রেসারটার নাম কলোয়েডাল অস্মোটিক প্রেসার। গেল। আচ্ছা এবার আসেন গ্লোবিউলিন। গ্লোবিউলিন তিনটা আছে, আলফা, বিটা আর গামা গ্লোবিউলিন। এর মধ্যে আলফা আর বিটা গ্লোবিউলিনের কাজ হচ্ছে বিভিন্ন কিছু ট্রান্সপোর্টেশন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আর গামা গ্লোবিউলিনের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আমি কি বুঝাইতে পারছি? অ্যান্টিবডি কি বলেন তো? অ্যান্টিজেনের মানে জীবাণুর বিরুদ্ধে যে কাজ করে তার নাম কি? অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডি হিসাবে কাজ করে গ্লোবিউলিন। মনে রাখবো আমরা, আমাদের শরীরে দুইটা জায়গা থেকে অ্যান্টিবডি তৈরি হয়। একটা হচ্ছে বি সেল, ডাব্লিউবিসি পড়ার সময় দেখাবো আমরা, বি সেল নামে একটা সেল আছে, ওইটা অ্যান্টিবডি তৈরি করে। আরেকটা হচ্ছে গামা গ্লোবিউলিন অ্যান্টিবডি তৈরি করে। কথা কি ক্লিয়ার? ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন ক্লোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে এই ইনফরমেশনগুলো মোটামুটি প্লাজমা প্রোটিন নিয়ে এনাফ। আপনাদের এক্সট্রা ইনফো খুললো এগুলাই পাবেন, এর চেয়ে বেশি কিছু পাবেন না। তাহলে দেখেন তো কারোর কোনো কোশ্চেন আছে কিনা? কথাবার্তা ক্লিয়ার? ওকে, এবার আসেন হচ্ছে আমরা পরের কথায় যাই। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, এটা মানে কি? নাইট্রোজেন মানে তো নাইট্রোজেন, রেচন পদার্থ মানে বিষাক্ত পদার্থ, খারাপ পদার্থ। নাইট্রোজেন থেকে খারাপ পদার্থগুলো সৃষ্টি হয়, এই জন্য নাম নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। কি কি আছে নামগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে কোনটা? পরীক্ষায় আমরা দিব ক্রিয়েটিনিন দিয়ে পেজ দিব, ভেরি ইম্পর্টেন্ট। কেন পেজ দিব মনে রাখবেন, ক্রিয়েটিনিন এটা হচ্ছে খারাপটা, আর এর একটা ভালো জিনিস আছে সেটার নাম ক্রিয়েটিন। শুধু ক্রিয়েটিন সেটা ভালো। ওই ভালোটা কই থাকে? আমাদের মাসেলগুলোর মধ্যে থাকে। আমরা যখন কাজ করি মাসেলগুলো কাজ হয় তখন মাসেলগুলো থেকে তৈরি হয় কি? ক্রিয়েটিনিন। বুঝাইতে পারছি? ক্রিয়েটিন ভালো আর ক্রিয়েটিনিন খারাপ, অপশনেই দুইটা থাকবে, তখন আপনাকে চিনতে হবে কোনটা খারাপ। বুঝছি আমরা সবাই? কোনো কোশ্চেন আছে কারোর? নাই। অন্যান্য পদার্থ কয়েকটা নাম মনে রাখলেই হবে, হ্যাঁ, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা এবার আসেন হচ্ছে বইয়ের দাগানো, আমরা তো দিয়ে দিব একটু পরেই, সমস্যা নাই। আরবিসিতে আমি চলে যাই। লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার প্রথমেই আমি দুইটা ওয়ার্ড লিখছি এখানে, একটা নাম রেটিকুলোসাইট আর একটা নাম ইরাইথ্রোসাইট। এখানেও সবকিছু আপনাদের বইয়ে নাই, এখানের কিছু কথা আপনাদের বইয়ে আছে, কিছু কথা এক্সট্রা ইনফো থেকে আমি লিখছি। আমি মিলাই দিব বই থেকে সবকিছু, হ্যাঁ, পরে টেনশন নাই। দেখেন ভাইয়া, ইরাইথ্রোসাইট যেটা, ইরাইথ্রো, এই ইরাইথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল, লাল কোষ, সাইট হচ্ছে কোষ। তাহলে ইরাইথ্রোসাইট মানে হচ্ছে লাল কোষ, মানে আরবিসি। তাহলে আরবিসির আরেকটা নাম যে ইরাইথ্রোসাইট, এটা জানতে হবে সবার। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা নেক্সট, রেটিকুলোসাইট হচ্ছে এই ইরাইথ্রোসাইট বা পরিণত আরবিসির ছোট ফর্ম, মানে অপরিণত আরবিসি, মাত্র জন্ম নিল। দুইটার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে? এক নম্বর কথা হবে, অপরিণত আরবিসিটা থাকে হচ্ছে বোন মেরুতে, বোন মেরুতে মাত্র জন্ম নিল এটা। তার মানে বোন মেরুতে জন্ম নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আরবিসিটা বোন মেরুতে থাকে ততক্ষণ পর্যন্ত এটার নাম অপরিণত আরবিসি বা রেটিকুলোসাইট। কথা কি ক্লিয়ার? বোন মেরু থেকে বের হয়ে যাবে কোথায়? রক্তের মধ্যে, তখন সেটার নাম কি হবে? তাহলে দেখেন তো আসল পার্থক্যটা আমরা বুঝছি কিনা সবাই? কোনো কোশ্চেন আছে কারোর? নাই। এবার নেক্সট, অপরিণত আরবিসিতে সেল অর্গানালি থাকে। সেল অর্গানালি মানে কি? সাইটোপ্লাজম, বিভিন্ন অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, চিনি তো, এরা থাকে। নিউক্লিয়াস তো আমরা সবাই চিনি, এরাও থাকে। আচ্ছা, পরিণত হওয়ার পর মানে রক্তে যাওয়ার পর কি হয়? সেল অর্গানালি চলে যায়, নিউক্লিয়াস চলে যায়। এটা পরীক্ষায় আসবে যে অপরিণত আরবিসিতে নিউক্লিয়াস আছে কিনা, নাই। সেল অর্গানালি আছে কিনা, নাই। এখন প্রশ্ন হবে কেন নাই? আমরা আরবিসি পড়বো তাই না? আরবিসির প্রধান উপাদানের নাম কি? হিমোগ্লোবিন। তাহলে আরবিসি চাবে তার শরীরে যেন বেশি হিমোগ্লোবিন থাকে, এই জন্য হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য সে বাকি দুইটাকে, বাকিদেরকে কি করবে? বের করে দিবে। আমি কি বুঝাইতে পারছি কেন নাই? মনে থাকবে সবার? তাহলে এবার প্রশ্ন আপনারা করবেন যে ভাই তাহলে ছোটবেলায় কেন ছিল? কারণ হচ্ছে ছোটবেলায় হিমোগ্লোবিন ছিল না। দ্বিতীয় কারণ, ছোটবেলায় যদি নিউক্লিয়াস না থাকতো সে বড় হওয়ার জন্য যে খাবারটা দরকার সেটা পাইতো। তাহলে কথাবার্তা কি ক্লিয়ার একদম দুইটা? এবার আসেন, আরবিসির আকৃতি কেমন? বাইকনকেভ। বাইকনকেভ মানে দ্বি অবতল। ক্লিয়ার? বাচ্চা না, আমরা না, আরবিসির বাচ্চা।
আরবিসির বাচ্চা মানে যখন মাত্র তৈরি হয়, হিমোগ্লোবিন অল্প পরিমাণে থাকে খুবই, সেটাও তৈরি হওয়া শুরু হয়, খুব বেশি পরিমাণে থাকে না, তখন নিউক্লিয়াস থাকে। বুঝাইতে পারছি? আর নিউক্লিয়াস তখন বেশি দরকার কেন? আরবিসিটাকে ম্যাচিউর করার জন্য, বড় করার জন্য। এই সময়, হ্যাঁ, এই সময়টা আসলে নির্দিষ্ট না, এই সময়টা নির্দিষ্ট না। কোথাও কোথাও লেখা আছে 48 ঘন্টার মধ্যে রক্তে চলে যায়, কোথাও কোথাও লেখা আছে 36 ঘন্টার মধ্যে চলে যায়, নির্দিষ্ট করে কোথাও নাই, আপনাদের বইয়ে নাই, ঠিক আছে? বাট কিছু পরিমাণ সে কিছু দিন বা কিছু সময় সে বোন মেরুতে থাকে, ততক্ষণ পর্যন্ত এটার নাম রেটিকুলোসাইট। ওকে, ক্লিয়ার ভাই আমরা এই পর্যন্ত? কোনো সমস্যা আছে কারোর? নাই। বাইকনকেভ, দ্বি অবতল, কেন এটা দ্বি অবতল, তাই না? দ্বি অবতল, এই হচ্ছে দ্বি অবতল আকৃতি, অর্থাৎ দুই দিকেই অবতল, দুই দিকেই প্লেটের মতো। বোঝা যায় ভাইয়া? প্লেট মানে কি? বাসায় যে ভাত খাই এরকম, ভাত খাই যেটাতে, সেটা যদি প্লেট হয় তার মানে এটার ভিতরের জায়গাটা বেশি, এই জন্য ভাত বেশি জায়গা হয়। এবার এটা যদি এমন হইতো ফ্ল্যাট, তাহলে কি ভাত বেশি জায়গা হইতো? তার মানে কথাটা কি? কথাটা হচ্ছে বাইকনকেভ হলে লাভ হচ্ছে এটার ভিতরের যে সারফেস এরিয়াটা সেটা বেশি, সারফেস এরিয়া বেশি হলে ভাত যেমন বেশি জায়গা হয়, হিমোগ্লোবিনও বেশি জায়গা হয়। এটা হচ্ছে আরবিসির জন্য লাভ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে জাস্ট একটা কথা মনে রাখতে হবে, কেন বাইকনকেভ? সারফেস এরিয়াটাকে বাড়ানোর জন্য। মনে থাকবে সবার? সারফেস এরিয়া মানে তো বুঝেন, তার ভিতরের জায়গাটা বাড়ানোর জন্য। কথা ক্লিয়ার সবাই? ওকে, এবার এই 6টা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, 6টা থেকে আমরা কোশ্চেন দিব মাস্ট। 1 নাম্বার, আরবিসি লাল, এটা ছোটবেলার পড়া। কেন লাল? হিমোগ্লোবিন আছে, এগুলো প্রত্যেকটা বইয়ের পর, আজমল স্যারের বইয়ে। আমি যেটা এক্সট্রা ইনফো সেটা কিন্তু বলেই দিব, যেটা এক্সট্রা ইনফো। হ্যাঁ, এখানে কোনো এক্সট্রা ইনফো নাই, এটা একদম আজমল স্যারের বইয়ের লাইন। লাল কেন বললেন? হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন থাকলে লাল হবে কেন? হিমোগ্লোবিনের কোন অংশের জন্য? হিমের জন্য। আমরা গতদিন সব পড়ছিলাম হিমোগ্লোবিন নিয়ে, তাইলে হিমোগ্লোবিনের হিম অংশের জন্য আরবিসির কালার লাল। কথা কি ক্লিয়ার একদম? আকৃতি দ্বি অবতল, কোনো সমস্যা নাই। কোষীয় অঙ্গাণু নাই, এই কথাটাকে আমরা বলছিলাম। পরিণত আরবিসিতে সেল অর্গানালি থাকে না, সেল অর্গানালির বাংলা হচ্ছে কোষীয় অঙ্গাণু। আর নিউক্লিয়াসও থাকে না, হিমোগ্লোবিন যুক্ত। এই যে 6টা পয়েন্ট, খুবই সুপারফিশিয়াল 6টা পয়েন্ট, খুবই বেসিক 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট সবার জানতে হবে উইথ এক্সপ্লেনেশন, কারণ সহ, একটা একটা করে কারণ। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? কোনো ঝামেলা আছে কারোর? নাই। এবার আসেন, এই হিমোগ্লোবিন আমরা গতকালকে সব পড়ছিলাম একদম ডিটেলসে, আমি আজকে আর যাবো না এটাতে, যে একটা হিমোগ্লোবিনের চেইন কয়টা, হিম কয়টা, আয়রন কয়টা, তারপর একটা হিমোগ্লোবিনে কয়টা অক্সিজেন যুক্ত হয়, গতকালকে পড়ছিলাম আমরা সব। মনে আছে? বলেন তো দেখি, একটা হিমোগ্লোবিনে কয়টা অক্সিজেন যুক্ত হয়? 4টা। ভেরি গুড। একটা হিমোগ্লোবিনে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? এখানে চেইন কয়টা? 4টা। বলছিলাম না গতকালকে, 4টা অ্যামাইনো অ্যাসিডের চেইন থাকে। একটা হিমোগ্লোবিনে কয়টা হিম থাকে? 4টা। একটা হিমোগ্লোবিনে কয়টা আয়রন থাকে? 4টা। মনে আছে তো এগুলো সব? না পড়েন। আচ্ছা, হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন, সাথে কার্বন ডাই অক্সাইডও কিছু পরিমাণে পরিবহন করে। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ। আশা করি এই কথাগুলো সবাই আমরা জানি, আজকে আর আমি এগুলোতে যাচ্ছি না। আপনাদের বইয়ে 3-4টা লাইন আছে হিমোগ্লোবিন নিয়ে, গতকালকের পড়া দিয়ে আমার মনে হয় সব ক্লিয়ার হয়ে যাবে। আরবিসির এটা বইয়ে দেওয়া আছে আর কি, আরবিসির মানে উপাদানগুলো কি কি, এর মধ্যে সব আসে না, মেইনলি আসে হচ্ছে যে হিমোগ্লোবিন যে 90%, এই কথাটা আসে পরীক্ষায়। হ্যাঁ, এগুলো আপনারা পারবেন একবার পড়লেই। আচ্ছা, এইটা ভেরি ইম্পর্টেন্ট, আজমল স্যারের বইয়েরই পড়া। আজমল স্যারে হচ্ছে রিডিং দেওয়া আছে, মানে প্যারাগ্রাফ আকারে লিখা, আমি একটু এভাবে লিখছি আর কি। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, প্রথমে উনি বলছে ইরাইথ্রোপোয়েসিস, এই ওয়ার্ডটা, এটা মেডিকেলে আসছিল 2014 সালে মনে হয়। ইরাইথ্রো মানে কি বলছিলাম আমরা? লাল কোষ। পোয়েসিস মানে কি বলছিলাম আমরা? তৈরি করা। লাল কোষ বা আরবিসি তৈরি হওয়ার নাম ইরাইথ্রোপোয়েসিস। কোনো সমস্যা আছে কারোর? নাই। নরমালি আরবিসি তৈরি হয় কোথা থেকে? অ্যান্সার কি দিবেন? শুধু বোন মেরু না, লাল অস্থিমজ্জা। আচ্ছা, আপনি যখন মায়ের পেটে থাকেন, তখন ধরেন আপনার বয়স এখন মাত্র 2 সপ্তাহ বা ধরেন 4 সপ্তাহ, তখন কোথা থেকে তৈরি হবে সেটা?
4 সপ্তাহ যদি হয় ওই যে ওই ছকটার মধ্যে দেওয়া আছে এটা, হ্যাঁ, তৃতীয় সপ্তাহ থেকে 3 মাস হলে কুসুমথলি। তো এভাবে মিলাইতে পারবেন তো, পরীক্ষায় কোশ্চেনগুলো এভাবে থাকবে আর কি। এটা হলো নর্মাল কোশ্চেন। আচ্ছা এবার আসেন আজমল স্যার যেটা বলছে, উনি বলছে যে আপনার শরীরে 4টা ক্রিটিক্যাল কন্ডিশন হইতে পারে। কি কি কন্ডিশন? 1 নাম্বার এনিমিয়া হইতে পারে আপনার। এনিমিয়া মানে রক্ত শূন্যতা হইতে পারে, আপনার শরীরে রক্ত কমে যেতে পারে। হিমোরেজ হতে পারে, ওনার আজমল স্যার লিখছে রক্তক্ষরণ, ওটার ইংলিশ হচ্ছে হিমোরেজ। হিমোরেজ মানে রক্তক্ষরণ, মানে রক্ত বের হয়ে গেল কোনো কারণে, যেমন অ্যাক্সিডেন্ট হইলো, একসাথে 2-3 লিটার রক্ত বের হয়ে গেল শরীর থেকে, হইতে পারে। বোন মেরো সাপ্রেশন, বইয়ের মধ্যে লেখা আছে দেখেন, অস্থি মজ্জার সামথিং কিছু একটা লেখা আছে, হ্যাঁ। বোন মেরো সাপ্রেশন মানে হচ্ছে আপনার যে বোন মেরুটা আছে ওটা ঠিকমতো কাজ করতেছে না, ওইটাতে কোনো একটা সমস্যা হয়েছে। আরেকটা বইয়ে লেখা আছে দেখেন, আপনি যখন পাহাড়ের উপরে যাবেন তখন অক্সিজেন লেভেল কি হবে? কমে যাবে। এই 4টা আপনার বইয়ে দেওয়া আছে ক্রিটিক্যাল কন্ডিশন। এই 4টা কন্ডিশনে কি হবে আপনার শরীরে? এই 4টা কন্ডিশনে আপনার শরীরে অক্সিজেন লেভেল কমে যাবে। সহজ কথা, প্রধান কথা যদি আমি বলি, কি কমবে ভাইয়া? অক্সিজেন। এটাকে আমরা বিশ্বাস করি তো? আচ্ছা, তাহলে এখন আপনাকে কি করতে হবে? অক্সিজেন লেভেল বাড়াইতে হবে। উপায় কি? উপায় হচ্ছে আপনার কিডনি এই কাজটা করে। সেই খারাপ সংবাদটা শুনে, শোনার পর সে ইরাইথ্রোপয়েটিন নামক একটা হরমোন রিলিজ করে। এই হরমোনটা কোথায় থাকে? কিডনিতে। এটা পরীক্ষায় আসে। নাম হলো ইরাইথ্রোপয়েটিন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কি করে? ইরাইথ্রোপোয়েসিস করে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ইরাইথ্রোপোয়েসিস হচ্ছে প্রক্রিয়াটার নাম, আর ইরাইথ্রোপয়েটিন হচ্ছে হরমোনের নাম। কথা কি ক্লিয়ার সবাই? এই হরমোনটা তৈরি করে মানে রিলিজ করে কে? কিডনি। এবার এই হরমোনটা চলে যাবে দৌড় দিয়ে কোথায়? বোন মেরুতে, লাল অস্থিমজ্জায় গিয়ে সে কি করবে? আরবিসি তৈরি করবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে আরবিসির পরিমাণ এখন বাড়াই দিল সে। আরবিসি বাড়াইলে বলেন তো দেখি হিমোগ্লোবিন বাড়বে না কমবে? হিমোগ্লোবিন বাড়লে অক্সিজেন বেশি বেশি পরিবহন হবে না কম হবে? তাহলে জায়গা ঠিক হয়ে যাবে আপনার। আমি কি বুঝাইতে পারছি? এই প্রসেসটা আপনার বইয়ে দেওয়া আছে। এখন উল্টাটাও আসতে পারে পরীক্ষায়। এমন অবস্থা হইল আরবিসির পরিমাণ শরীরে অনেক, তাহলে কি আরবিসি তৈরি করার দরকার আছে? তখন কিডনি কি করে? এই ইরাইথ্রোপয়েটিন হরমোনটাকে আর রিলিজ করে না, ইনহিবিট করে দেয়। আর ইরাইথ্রোপয়েটিন যদি কম তৈরি হয়, ইরাইথ্রোপয়েসিস কি হবে? কম হবে। দেখেন তো আমার এই কথাগুলো আপনারা বুঝছেন কিনা, তাহলে পরীক্ষায় পারবেন। এটা থেকে একটা কোশ্চেন আমরা দিব মোটামুটি কনফার্ম। তবে নরমালি এত সহজ আসবে না যে ইরাইথ্রোপয়েটিন কোথা থেকে তৈরি হয়, কিডনি থেকে, এত সহজ আসবে না। আমরা এইটা থেকে একটু ঘুরায় পেঁচায় কোশ্চেনটা দিব। বুঝাইতে পারছি সবাইকে? কারোর কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার আমরা? ওকে, নেক্সট। আরবিসির পরিমাণ। নরমালি আরবিসির পরিমাণ কত থাকে? আপনাদের আজমল স্যারের বইয়ে এই 4টা মান দেওয়া আছে। পাইছেন সবাই বইয়ে? বইয়ের সাথে রাখেন, না হলে কিন্তু আমাকে বিশ্বাস হবে না। পাইছেন তো নাকি? আর ভাই আপনি দূরে চলে গেছেন আগের পেজে। আরবিসির পরিমাণ, হ্যাঁ, পড়ার সময় পাবেন। এই 4টা মান দেওয়া আছে, এটা তো আপনারা মুখস্থ করবেন, আসবে কনফার্ম। এই 4টা মানের মধ্যে আমি যদি কোশ্চেন একটু অন্যভাবে করি, হ্যাঁ, ধরেন আমি বললাম আমি এখানে দেখতে পাচ্ছি ভ্রূণদেহে সবচেয়ে বেশি আছে আরবিসি, আর সবচেয়ে কম আছে মোটামুটি দেখতেছি মেয়েদের। তাহলে আমি যদি এখন প্রথম কোশ্চেন করি মেয়েদের কেন কম? টেস্টোস্টেরনের কারণে। আমি যদি কোশ্চেন করি ভ্রূণদেহে এত বেশি, বড় হইলে কমে যাচ্ছে কেন? রেড বোন মেরু কমে যায় বড় হইলে। তাহলে অ্যান্সারগুলো কি ক্লিয়ার? আর মানগুলো তো মুখস্থ করতে পারবেন। ওকে, এবার আসেন, কারোর এই আরবিসির পরিমাণটা কমে গেল, তখন তার রোগটার নাম কি? এনিমিয়া। আসলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই একদম অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা কি এনিমিয়ার, এনিমিয়া আসলে হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়ার নাম এনিমিয়া। আমি কি বুঝাইতে পারছি? হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়ার নাম, আরবিসির পরিমাণ কমে যাওয়ার নাম এনিমিয়া না। হিমোগ্লোবিন লেভেল কমে যাওয়ার নাম এনিমিয়া। তবে অপশনে যদি হিমোগ্লোবিন না থেকে লেখা থাকে আরবিসি কমে যাওয়ার নাম কি, আপনি দাগান, সমস্যা নেই, এনিমিয়া। বুঝাইতে পারছি? ওকে, এবার আসেন, যদি কারোর আরবিসির পরিমাণ বেড়ে যায় তার নাম কি? পলিসাইথেমিয়া। পলি মানি বেশি। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? আপনাদের বইয়ে এর বাইরে আর কিছু দেওয়া নাই, ঠিক আছে? ওকে, এবার আসেন, আরবিসির কাজ। সবাই 5টা স্টার দেন আরবিসির কাজের উপর। আরবিসির কাজ, ডাব্লিউবিসির কাজ এবং প্লাটিলেটের কাজ থেকে কোশ্চেন থাকবে কনফার্ম। ভেরি 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 ইম্পর্টেন্ট। ডাক দিচ্ছেন সবাই?
ওকে, এবার আসেন বুঝেন একটু এই পয়েন্টগুলো, ঠান্ডা মাথায় বুঝবেন। হ্যাঁ, দেখেন আমি যদি বলি এই আরবিসির সবগুলা কাজের মধ্যে প্রধান কাজ কোনটা, আপনি কোনটা দাগাবেন বলেন? একদম প্রধান কাজ কোনটা, কোনটা দাগাবেন? অবশ্যই হিমোগ্লোবিনের কাজটা। হিমোগ্লোবিনের কাজ কোনটা? শ্বসন গ্যাস স্থানান্তর, মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন। তাহলে আরবিসির প্রধান কাজ এটা। এটা তো আমরা বুঝি নাকি, এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই। আরবিসির আরেকটা কাজ দেওয়া আছে বাফার ক্রিয়া। বাফার মানে কি? যেখানে অ্যাসিড এবং ক্ষার একসাথে থাকবে সেটার নাম বাফার ক্রিয়া। আমি কি বুঝাইতে পারছি? আরবিসির মধ্যে এমন 3 ধরনের বাফার থাকে। আসলে আরবিসির মধ্যে না, রক্তের মধ্যে 3 ধরনের বাফার থাকে। এটা এক্সট্রা ইনফুতে আছে, এটা আসবে কনফার্ম, মেডিকেলে একবার আসছিল এক্সট্রা ইনফু কোশ্চেন। 3 ধরনের বাফার, একটার নাম হচ্ছে প্রোটিন বাফার, একটার নাম হচ্ছে হিমোগ্লোবিন বাফার, আরেকটার নাম হচ্ছে বাইকার্বনেট বাফার। আমি কি বুঝাইতে পারছি? রক্তের মধ্যে বাফার কয়টা, এক্সট্রা ইনফু থেকে পড়ে নেবেন এটা। হ্যাঁ, ওকে, এবার আসেন 3 নাম্বার আমি লিখছি ইমিউনিটি, মানে নরমালি আমাদের শরীরে প্রোটেকশন বা প্রতিরক্ষা দেয় কিন্তু ডাব্লিউবিসি। এটা ডাব্লিউবিসির প্রধান কাজ। তবে আরবিসি কিছু পরিমাণে আপনাকে প্রোটেকশন দিতে পারে, অল্প, ওটা তো মেজর কিছু না। ব্লাড গ্রুপ ভেরি ইম্পর্টেন্ট। ধরেন এটা হচ্ছে একটা আরবিসি, এই আরবিসির প্রাচীরে এক ধরনের এন্টিজেন থাকে। এই এন্টিজেনটা দেখে আমরা ডিসিশন নেই এটা কি কোন ধরনের ব্লাড গ্রুপ। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? কথা কি ক্লিয়ার? বিলিরুবিন আর বিলিভার্ডিন কি জিনিস? এই দুইটা হচ্ছে রঞ্জক পদার্থ, কালারিং পিগমেন্ট। এটা তো বুঝছেন। এরা তৈরি হয় কোত্থেকে? হিমোগ্লোবিন ভেঙে এরা তৈরি হয়। তার মানে হিমোগ্লোবিনের মধ্যে বিলিরুবিন আর বিলিভার্ডিন থাকে, নাকি বুঝি নাই? কারোর যদি হিমোগ্লোবিন ভেঙে যায় এই দুইটা তৈরি হয়। যেমন জন্ডিস হইলে হিমোগ্লোবিন ভেঙে যায়, তৈরি হয় বিলিরুবিন। বিলিরুবিনের কালার হলো হলুদ। এই জন্য আমাদের শরীর কেমন হয়ে যায় জন্ডিসে? হলুদ হয়ে যায়। বুঝাইতে পারছি সবাইকে? ওকে, এবার আসেন নেক্সট। এই দুইটা দিয়ে হচ্ছে পরীক্ষায় আমরা কোশ্চেন দিব বেশি, কারণ এই দুইটা হচ্ছে সবচেয়ে কঠিন মনে রাখা। একটা নাইট্রিক অক্সাইড আর একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ঠান্ডা মাথায় বুঝবেন। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে একটা রক্ত নালী, মানে ব্লাড ভেসেল। এটাতে নর্মালি কি যাওয়ার কথা? রক্ত যাওয়ার কথা, যাচ্ছে, ফাইন। এখন এমন একটা কন্ডিশন ধরেন আপনার শরীরে হইল যখন বেশি পরিমাণ রক্ত আপনার দরকার, তখন শরীর কি করে জানেন? নাইট্রিক অক্সাইড তৈরি করে, মানে আরবিসি নাইট্রিক অক্সাইডটা তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড তখন কি করে? সে গিয়ে এই যে ব্লাড ভেসেলটা এটাকে আরো মোটা বানাই ফেলে। আগের চেয়ে মোটা হইলো না? মোটা হইলে লাভ হইলো কি? রক্ত এখন বেশি জায়গা হবে না, এখানে রক্ত বেশি যাবে। তাহলে নাইট্রিক অক্সাইডের কাজ কি? রক্তনালীকে সম্প্রসারণ করা, মোটা করা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারোর? আচ্ছা, এই নাইট্রিক অক্সাইডের সাথে মিল আছে আরেকজনের, যেটা আপনাদের বই দেওয়া আছে, এল আরজিনিন। পাইছেন এটা কথাটা? এল আরজিনিন, দেখেন আজমল স্যারে দেওয়া আছে। এই দুইজনের কাজ সেম। দুইজনই কি করে? ব্লাড ভেসেলটাকে মোটা করে। আর এল আরজিনিন কি জিনিস? এল আরজিনিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড। এল আরজিনিন কি? একটা অ্যামাইনো অ্যাসিড। দেখেন বুঝছি কিনা আমরা? এই পর্যন্ত ক্লিয়ার? কোনো ঝামেলা আছে কারোর? এবার আসে নেক্সট, হাইড্রোজেন সালফাইড কি জিনিস? এটাও একটা যৌগ। এই হাইড্রোজেন সালফাইড আরবিসি তৈরি করে। হাইড্রোজেন সালফাইডটা কি করে? হাইড্রোজেন সালফাইড হচ্ছে নাইট্রিক অক্সাইডের ঠিক উল্টা কাজটা করবে। অর্থাৎ সে এখন এই ব্লাড ভেসেলটাকে চিকন করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? নাইট্রিক অক্সাইড কি করছিল? ব্লাড ভেসেল মোটা করে দিছিল। আর ব্লাড ভেসেল চিকন বা সংকোচন করে দেয় কে? হাইড্রোজেন সালফাইড। কারোর কোনো কোশ্চেন আছে কিনা আবার বলেন? তাহলে আমরা কি আরবিসির সবগুলো কাজ বুঝছি? বইটা দেখেন সবাই, সবাই দেখেন বইয়ের মধ্যে। আমি এখানে একটা কথাও এক্সট্রা বলি নাই। এই স্লাইডে এক্সট্রা ইনফো থেকে শুধু একটা পড়া পড়তে বলছি, ওই যে বাফারগুলোর নাম এক্সট্রা ইনফো থেকে পড়তে বলছি। আর কিচ্ছু এখান থেকে এক্সট্রা ইনফো থেকে পড়ার দরকার নেই, সব হচ্ছে আজমল স্যার। এন্ডোথেলিয়াল কোষ হচ্ছে ভাইয়া এই যে ব্লাড ভেসেলটা আঁকলাম, এই ব্লাড ভেসেলের গায়ে প্রাচীরে কিছু কোষ থাকে, এদের নাম এন্ডোথেলিয়াল কোষ, মানে ব্লাড ভেসেলের ভিতরের দিকের কোষ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বলতে পারেন যে যেই কোষগুলা ব্লাড ভেসেলের প্রাচীর তৈরি করে তার নাম এন্ডোথেলিয়াল কোষ। বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ক্লিয়ার? আমরা এই পর্যন্ত একদম প্রত্যেকটা জিনিস বুঝছি এখানে যা আছে। তাহলে আরবিসির কাজ 5 স্টার।
ওকে, এবার আমি যাই তাহলে পরেরটায়। আপনাদের তো মাশাআল্লাহ কোনো কোশ্চেন থাকে না, এই একটা ভালো জিনিস। আচ্ছা, এগুলো পরে আমরা দাগাই দিব। ওকে, এবার আসেন হচ্ছে ডাব্লিউবিসি। প্রথম কথা হচ্ছে আরবিসি ছিল লাল, আর ডাব্লিউবিসির কালার কি? সাদা। কেন সাদা? ভেরি গুড, হিমোগ্লোবিন নাই। এই জন্য প্রথম কথা হচ্ছে রঞ্জক পদার্থ বিহীন অথবা হিমোগ্লোবিন বিহীন। আচ্ছা ভাইয়া বলেন তো, যেহেতু এটার কালার সাদা, এটার নাম কি হওয়া উচিত? সাদা কোষ। সাদা কোষের ইংলিশ নাম হচ্ছে লিউকোসাইট। আরবিসির নাম কি ছিল? ইরাইথ্রোসাইট। ইরাইথ্রো মানে লাল কোষ, লিউকো মানে সাদা, তাহলে এর নাম লিউকোসাইট। নাকি বুঝি নাই? পরীক্ষায় কিন্তু ডাব্লিউবিসি আরবিসি এসব থাকবে না, পরীক্ষায় থাকবে ইরাইথ্রোসাইট, লিউকোসাইট, এইসব ওয়ার্ড। পারবেন তো? ওকে, এবার আসেন নেক্সট। ভাই আমাকে একটা কথা বলেন, হিমোগ্লোবিন যেহেতু ডাব্লিউবিসির মধ্যে নাই, তার কি নিউক্লিয়াসটা বের করার দরকার আছে? এই জন্য তার নিউক্লিয়াস আছে। মিলছে পড়া? ওকে, এবার আসেন নেক্সট। ডাব্লিউবিসির আকার কেমন? অনিয়তাকার, মানে এক এক ধরনের ডাব্লিউবিসির আকার এক এক রকম, কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই। নেক্সট, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের মিনিং হচ্ছে টু ইট, খেয়ে ফেলা। আমি কি বুঝাইতে পারছি? টু ইট বা খেয়ে ফেলা। তার মানে ফ্যাগোসাইটোসিস হচ্ছে খেয়ে ফেলার প্রক্রিয়ার নাম। কাকে খায়? জীবাণুকে খায়। তাহলে জীবাণুকে খেয়ে ফেলা বা জীবাণুকে মেরে ফেলার নাম ফ্যাগোসাইটোসিস। ক্লিয়ার আমরা সবাই? কে করে? ডাব্লিউবিসি করে। মোবাইল ডিফেন্সিভ ইউনিট, ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো আজমল স্যারের বইয়ের লাইন। মানে কি? মোবাইল মানে ভ্রাম্যমান, মানে যেইটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ডিফেন্সিভ মানে যে প্রতিরক্ষা দেয়। ইউনিট মানে একক। মোবাইল ডিফেন্সিভ ইউনিট মানে ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক। তার মানে ডাব্লিউবিসি হচ্ছে আপনার শরীরে যেখানে জীবাণু, ওখানে দৌড় দিয়ে যাবে, গিয়ে ওখানে মারে ফেলবে। তাহলে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে, এই জন্য নাম কি? মোবাইল। বুঝাইতে পারছি সবাইকে? ক্লিয়ার কথাবার্তা একদম? পরীক্ষায় আসবে মোবাইল ডিফেন্সিভ ইউনিট কোনটা। এবার আমরা ক্লাসিফিকেশনে চলে যাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেলে এইসব জায়গা থেকে কোশ্চেন আসবে, সহজ এই জন্যই আসবে আর কি, কঠিন তো দেয় না। ডাব্লিউবিসি দুই প্রকার, গ্রেনিউলোসাইট আর একগ্রেনিউলোসাইট। গ্রেনিউল মানে দানা, সাইট মানে কোষ, যেই কোষে দানা আছে তার নাম গ্রেনিউলোসাইট। এ মানে নাই, গ্রেনিউল মানে গ্রেনিউল, সাইট মানে কোষ, যেই কোষে গ্রেনিউল নাই সেটার নাম একগ্রেনিউলোসাইট। বুঝাইতে পারছি সবাইকে? কথা ক্লিয়ার? আচ্ছা, শাকিল ভাই তো একটা জিনিস শিখাইছে আপনাদেরকে, দানা ফিল করা যায়, এই জন্য সবগুলো শেষে ফিল আছে। এই কথাটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, নাহলে পরীক্ষায় প্যাচ লাগবে কনফার্ম। একগ্রেনুলোসাইট ফিল, দানা নাই, ফিল করা যায় না, এই জন্য ওগুলোর শেষে ফিল নাই। এই কথাটা পরীক্ষার জন্য কাজে লাগবে। শাকিল ভাইয়ের ভালো একটা জিনিস। বুঝাইতে পারছি? সবই ভালো, তোরা অন্য কিছু ভাবিস না। আচ্ছা এবার আয় ভাইয়া, দানাদার বা গ্রেনুলোসাইট, বুঝছিস? তোদের ক্লাসে কোনো কোশ্চেন তো থাকে না, শুধু একটা জিনিসই থাকে। সকালবেলা অনেকগুলো অ্যান্সার দিছি, ভাই শাকিল ভাই বলছে এটা এমনি হবে, শাকিল ভাই বলছে এটা কাটতে, শাকিল ভাই বলছে এটা 2 এর জায়গায় 3 লিখতে। ভাই রে ভাই, এত টান শাকিল ভাইয়ের প্রতি তোদের। শাকিল ভাই ভুলে গিয়ে এখন একটু আজমল স্যারের পছন্দ করেন আর কি। হ্যাঁ, আজমল স্যার যা বলছে এটাই পড়তে থাকেন আপাতত, কারণ পরীক্ষায় আজমল স্যারকে ফলো করতে হবে আর কি, কিছু করার নাই। কিছু কিছু জায়গায় বইটাতে একটু টুকটাক ভুল আছে, হ্যাঁ, এখন আসলে ভুলটাকে মেনে নিতে হবে আর কি। আর যেগুলো একদম বেশি বেশি ভুল, এগুলো তো আমরা ঠিক করে দিই, বুঝছেন? আর যেগুলো মোটামুটি ভুল, এগুলোকে আমরা ভুল হিসাবে দেখি না, যা আছে দিয়ে দেন, আল্লাহ ভরসা। আচ্ছা, গ্রেনিউলোসাইট। এবার প্রথমে নিউট্রোফিল, তাই না? নিউট্রোফিল আমাদের কি কি পড়তে হবে? প্রথম পড়া, কেন এটার নাম নিউট্রোফিল, বইয়ের মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? নিউট্রোফিলের যে সাইটোপ্লাজম, এটার মধ্যে যে দানাগুলো আছে, দেখেন তো দানাগুলো কেমন, লালও আছে নীলও আছে, তার মানে অ্যাসিডও আছে ক্ষারও আছে। দুইজন দুইজনকে নিউট্রালাইজ করে, প্রশমিত করে, এই জন্য এটার নাম নিউট্রাল বা নিউট্রোফিল। নাকি বুঝি নাই? তাহলে নিউট্রোফিল কথাটা দিয়ে কি মনে রাখবো? এটা নিউট্রাল মানে নিরপেক্ষ। কেন নিরপেক্ষ? অ্যাসিড ক্ষার দুইটাই আছে, দুইজন দুইজনকে নিউট্রালাইজ করে ফেলে। কথা কি ক্লিয়ার? নেক্সট, নিউট্রোফিলের নিউক্লিয়াস সংখ্যা কত? এটা পরীক্ষায় ভুল করবেন আপনারা। নিউট্রোফিলের নিউক্লিয়াস সংখ্যা 1, তবে ওই একটা নিউক্লিয়াস 2 থেকে 5টা খণ্ড হইতে পারে।
বুঝাইতে পারছি কথাটা? আপনারা পরীক্ষায় লিখেন যে 2 থেকে 5টা নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিন্তু এক, খণ্ড আলাদা। সবাই ক্লিয়ার? আমরা কোনো ঝামেলা আছে কারোর? নাই। আকার আকৃতি তো আপনারা নিজেরা মুখস্থ করবেন। নিউট্রোফিলের কাজ 1 নাম্বার ফ্যাগোসাইটোসিস করা। আমরা একটু আগে বলছিলাম ফ্যাগোসাইটোসিস কাকে বলে, কে করে? নিউট্রোফিল করে। আর একটা ওয়ার্ড আছে আপনাদের বইয়ে, ডায়াপেডিসিস, পাইছেন? এটা মানে কি? এটা একটু আমাদের বুঝতে হবে। ওনাকে একটু পানি দেন ভাইয়া। ওকে ভাইয়া, দেখেন ডায়াপেডিসিস মানে কি? ডায়াপেডিসিস হচ্ছে, ধরেন এটা একটা ব্লাড ভেসেল, এটার মধ্যে ডাব্লিউবিসিটা আছে, হ্যাঁ, মানে নিউট্রোফিলটা আছে আর কি, রক্ত আছে। এখন কি হয়, এখন দেখেন এই হচ্ছে ব্লাড ভেসেল, আর ধরেন এই জায়গার একটা কোষ, সেটাতে একটা জীবাণু আক্রমণ করলো, তাইলে এই ডাব্লিউবিসিটাকে কি করতে হবে? ব্লাড ভেসেল থেকে বের হইতে হবে, বের হয়ে গিয়ে ওই জীবাণুটাকে মারতে হবে। এই যে ডাব্লিউবিসি রক্তনালী থেকে বের হয়ে গিয়ে কোনো জীবাণুকে মেরে ফেলে, এই প্রক্রিয়াটার নাম ডায়াপেডিসিস। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ডাব্লিউবিসি যদি ব্লাড ভেসেল থেকে বের হয়ে যায়, গিয়ে জীবাণুটাকে মারে, সে থাকে ব্লাড ভেসেলের মধ্যে, বাট তাকে বাইর হইতে হবে জীবাণুটাকে মারার জন্য। এই বের হওয়ার প্রক্রিয়াটার নাম ডায়াপেডিসিস। মানে এটা একটা চলন, একটা মুভমেন্ট। বুঝাইতে পারছি সবাইকে? কোনো ঝামেলা আছে কারোর? নাই। তাহলে আমাদের মোটামুটি নিউট্রোফিল নিয়ে এইটুক পড়লে এনাফ। এবার আসেন নেক্সট, ইউসিনোফিল। নাম কেন ইউসিনোফিল? এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, তাই না ভাই? সবাই দেখি, আমরা ছবিটার মধ্যে আমরা দেখতেছি যে দানাগুলো আছে সেগুলো লাল কালার। কেন লাল? এই লাল কালার হওয়ার কারণ আপনাদের বইয়ে লেখা আছে, ইউসিন নামক এক ধরনের পিগমেন্ট থাকে। ইউসিনোফিলের মধ্যে ইউসিন নামক এক ধরনের পিগমেন্ট থাকে। ওই ইউসিন পিগমেন্টটার কালার হচ্ছে লাল, এই জন্য এরা লাল। নাকি বুঝি নাই? সবাই ক্লিয়ার? আর যেহেতু ইউসিন থাকে এই জন্য নাম ইউসিনোফিল, এটা পরীক্ষায় আসবে। সবাই কি ক্লিয়ার আমরা এই পর্যন্ত? আচ্ছা এবার আসেন, যেহেতু লাল কালার, আমি বুঝতেছি এটার ধর্মটা কি? অ্যাসিডিক। এটা তো মুখস্থ করার কিছু নাই। এবার ইউসিনোফিলের নিউক্লিয়াস কয়টা? নিউক্লিয়াস একটা, খণ্ড কয়টা? এই যে 2টা খণ্ড, বোঝা যায়? আচ্ছা এবার আসেন, আকৃতি নিজেরা পড়বেন। ইউসিনোফিলের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টি অ্যালার্জিক, পরীক্ষায় আসে। মানে কি? আমাদের অ্যালার্জি আছে না, এই অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে কে? মানে অ্যালার্জি থেকে আমাদেরকে রক্ষা করে কে? ইউসিনোফিল। এটা পরীক্ষায় আসবে। কথা কি ক্লিয়ার আমরা এই পর্যন্ত সবাই? ওকে নেক্সট, বেজোফিল। নাম কেন বেজোফিল? কারণ এটার মধ্যে ক্ষার আছে, মানে বেইজ আছে, এই জন্য নাম বেজোফিল। কথা ক্লিয়ার? খণ্ড 2টা, নিউক্লিয়াস একটা, এটাও ক্লিয়ার। আকার আকৃতি পারবো। কাজ, হেপারিন মেডিকেলে আজ পর্যন্ত আসছে 4বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেপারিন, আপনাদের পরীক্ষায় আমরা হেপারিন দিব কনফার্ম। আচ্ছা এবার আসেন, সিক্রেটরি 2টা, মানে বেজোফিল 2টা পদার্থ নিঃসরণ করে। সিক্রেটরি মানে হচ্ছে সিক্রেশন করা, সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ করা, ক্ষরণ করা মানে হচ্ছে নিঃসরণ করা, নট সিনথেসিস করা। সংশ্লেষণ কথা মানে তৈরি করা, আর সিক্রেশন মানে নিঃসরণ করা, 2টার মধ্যে অনেক পার্থক্য। এটা পরীক্ষায় ভুল করেন না। বুঝাইতে পারছি? একটা হলো তৈরি করা, আর একটা হলো নিঃসরণ করা। সে নিঃসরণ করে, ফাইন। একটা হিস্টামিন, একটা হেপারিন। এবার আসেন, হেপারিনের কাজটা আমরা আগে বলি, যেহেতু এটা বেশি ইম্পর্টেন্ট। ভাই আমি আগে এটার জন্য আপনাদেরকে এটার সাথে মিলাই আরেকটা জিনিস পড়াই, তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। আমাদের শরীরে একটা জায়গা কেটে গেল, রক্ত বের হয়ে যাচ্ছে, এই অবস্থায় কি রক্তটা আটকানো দরকার নাকি দরকার নাই? কে করে এই কাজটা? এই যে রক্তটা আটকাবেন, মানে রক্তটা জমাট বাঁধাবেন, কে করে? প্লাটিলেট। অনুচক্রিকার প্রধান কাজ রক্ত জমাট বাঁধানো, পড়ছি আমরা সবাই? ক্লিয়ার তো? আচ্ছা এবার আসেন, হাত পা কাটে নাই কিচ্ছু, শরীরের ভিতরে কোনো একটা জায়গায় কোনো একটা ব্লাড ভেসেলে রক্ত জমাট বেঁধে গেছে, এটা কি আপনার জন্য ভালো না খারাপ? তাহলে চিন্তা করেন, এক জায়গায় যখন কেটে গেছিল তখন রক্ত জমাট বাঁধানোটা আপনার জন্য ভালো, যখন কেটে যায় নাই ভিতরে জমাট বেঁধে গেছে এটা আপনার জন্য খারাপ। সেম জিনিস এক জায়গায় ভালো, এক জায়গায় খারাপ। এটাকে আমি ধরাইতে পারছি? কথাটা কি ক্লিয়ার? আচ্ছা এবার আসেন, বাইরে জমাট বাঁধতে দিচ্ছে না কে? প্লাটিলেট, মানে সরি, জমাট বাঁধতে দিচ্ছে কে? প্লাটিলেট। ভিতরে জমাট বাঁধতে দিবে না কে? হেপারিন। বুঝাইতে পারছি? তাহলে হেপারিনও আপনার জন্য ভালো,
প্লাটিলেটও ভালো, দুইটা দুই জায়গায় ভালো। এটা পরীক্ষায় আসবে কনফার্ম। এখন মনে রাখবেন কিভাবে, আপনারা একটু বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করে নিজেরা, তাহলে মনে থাকবে। হ্যাঁ, এটা নিয়ে প্যাচ কিন্তু লাগা খুব স্বাভাবিক, এটা কিন্তু মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন হিস্টামিন। হিস্টামিন কি করে? হিস্টামিনের কাজ আপনাদের বইয়ে দেওয়া আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা তো নর্মাল কথা, বাট এটা আরেকটা ফাংশন আছে। আমরা একটু আগে বললাম না, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে কে? ইউসিনোফিল। আর অ্যালার্জি করায় কে? হিস্টামিন। হিস্টামিনের কারণে অ্যালার্জি হয়। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আমরা যে ঠান্ডার ওষুধগুলো খাই অ্যালার্জি হলে, সেটা হচ্ছে অ্যান্টি হিস্টামিন। নাম দেখবেন অ্যান্টি হিস্টামিন, মানে হিস্টামিনকে সে তৈরি করতে দেয় না। বুঝছি? ওকে, এবার আসে নেক্সট, মনোসাইট। মনো মানে এক বা ছোট, সাইট মানে কোষ, একটা কোষ বা একটা ছোট কোষের নাম মনোসাইট। এটার বড় ভার্সনের নামটা কি? আগের দিন পড়ছিলাম আমরা, ম্যাক্রোফেজ। মনে আছে তো? ম্যাক্রোফেজ কোথায় থাকে? অনেক জায়গায় থাকে। অ্যালভিউলাসে থাকে না? আমি যেটা পড়াইছি এটা মনে নাই না? নিবিড় যেটা পড়াইছে এটা মনে আছে? গুড, ভেরি গুড। অ্যালভিউলাসের ভিতরে থাকে। হ্যাঁ, অ্যালভিউলাসের অভ্যন্তরে থাকে, মনে আছে? ওকে, মনে রাখেন। আর কি? আকৃতি, কিডনি আকৃতির আসবে। কিডনি আকৃতি দেখেন ভাইয়া, নিউক্লিয়াসটা কেমন? মোটামুটি যে বৃক্কের মতো, এটা তো বোঝা যায়। এখন বললেন না যে বৃক্ক কেমন, বৃক্ক কিডনির মতো, ঠিক আছে? বৃক্ক হলো কিডনির মতো, আর এটা হলো কিডনির মতো। হ্যাঁ, বুঝছিস? ওকে, তোর কিডনিটা বের করে আনলে দেখাইতাম আর কি। হ্যাঁ, এরকমই থাকে মোটামুটি। আচ্ছা এবার আসেন, মনোসাইটের কাজ কি? ফ্যাগোসাইটোসিস। আমরা একটু আগে বলছিলাম ফ্যাগোসাইটোসিস কাজ আরেকজনের আছে। কার এটা? নিউট্রোফিল। পরীক্ষার সময় আসলো ধরেন যে ফ্যাগোসাইটোসিস করে নিচের কোনটি? এখন অপশনে দেওয়া আছে ডাব্লিউবিসির সবগুলা, লিম্ফোসাইট, নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ। আপনি কি দেখাবেন? নিউট্রোফিল আর মনোসাইট। এখন একজন আমাদের ধরলো যে ভাই ফ্যাগোসাইটোসিস তো ডাব্লিউবিসির কাজ। হ্যাঁ, এটা তো কারেক্ট। এখন লিম্ফোসাইট তো ডাব্লিউবিসি, তাহলে লিম্ফোসাইটের কাজ লিখলে সমস্যা কি? লজিক্যালি কিন্তু কারেক্ট, বাট আপনাকে স্পেসিফিক মনে রাখতে হবে, নিউট্রোফিল এবং মনোসাইট এই দুইজন শুধু ফ্যাগোসাইটোসিস করে। মনে থাকবে সবার? ওকে, এবার আসে নেক্সট, লিম্ফোসাইট। পরীক্ষায় যদি ধরেন আমাকে কোশ্চেন করেন আপনারা যে ভাই এতগুলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নাম বলেন তো, একটা হচ্ছে বেজোফিল, কারণ এটা হ্যাপারিন তৈরি করে, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসেন, লিম্ফোসাইটের প্রথম কোশ্চেন হবে লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা কেমন? সবচেয়ে বড়। সবচেয়ে বড় নিউক্লিয়াস কার থাকে? লিম্ফোসাইট। কেমন? গোল গোল গোলাকার, এটা পারবেন। এবার আসেন নেক্সট, লিম্ফোসাইটের ক্লাসিফিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সেম জিনিসটা আমি পড়াবো হচ্ছে প্রতিরক্ষা চ্যাপ্টারে। আমি যখন প্রতিরক্ষার ক্লাস নিব ওই দিন এইটার ডিটেলসে আমরা পড়বো, মানে ওই প্রতিরক্ষার একটা ক্লাস শুধুমাত্র লিম্ফোসাইট নিয়েই। তার মানে বুঝতেছেন লিম্ফোসাইটের সব পড়া লাগে তখন। আমরা এখন এই চ্যাপ্টারে যতটুকু আছে ওইটা পড়বো। বুঝাইতে পারছি? আচ্ছা, এই চ্যাপ্টারে কি আছে সবাই দেখেন। প্রথম কথা হচ্ছে লিম্ফোসাইট তিন ধরনের, একটার নাম টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এনকে সেল। বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসেন, টি লিম্ফোসাইট কাকে বলে? যেই লিম্ফোসাইট বোন মেরুতে তৈরি হয়, বোন মেরু তো আমরা চিনি, সেটার নাম টি সেল। এখন বলতে পারেন বি সেল কোথা থেকে তৈরি হয়? বি সেলও বোন মেরু থেকেই তৈরি হয়। আমরা তো জানি সব রক্তই কি থেকে তৈরি হবে? বোন মেরু থেকে। আচ্ছা এবার ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে টি সেল বোন মেরুতে তৈরি হয় ভালো কথা, বাট বড় হয় কোথায়? ম্যাচিউরড হয় কোথায়? থাইমাস। থাইমাস হচ্ছে একটা গ্রন্থির নাম, আমরা পড়বো একটু পর। এই যে থাইমাস টি দিয়ে শুরু, এই জন্য এটার নাম টি সেল। নাকি বুঝি নাই? কথা কি ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? এই ইনফরমেশনটা কোথায় আছে? এই ইনফরমেশনটা হচ্ছে প্রতিরক্ষা চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টারে এই জায়গাটা একটু ভুল লিখছে। এখানে লেখা আছে দেখেন টি সেলের মধ্যে থাইমাস থেকে সৃষ্টি হয়, পাইছেন কথাটা? এটা আসলে কারেক্ট না। তৈরি হয় কোথা থেকে? বোন মেরু। বড় হয় কোথায়? থাইমাসে। তাহলে এটা কি কারেকশন করে নেন সবাই। ডায়াবেটিস, হ্যাঁ ওইটাও ডায়াবেটিস করে, বাট বইয়ে আপনাদের লেখা নাই, বাট ওইটাও ডায়াবেটিস করে। ফ্যাগোসাইটোসিস যারা করে মোটামুটি সবাই ডায়াবেটিস করে। ওকে ভাই আসেন, এবার আসেন হলো বি সেল। বি সেল তৈরি হলো কোথায় ভাইয়া? বোন মেরু। বি সেল বড় হবে কোথায়? বড় হবে বোন মেরুতেই, এই জন্য এটার নাম বি সেল, বোন মেরুর বি।
এই বুঝছি সবাই, প্যাচ লাগাবি তো পরীক্ষায়, এটা কিন্তু প্যাচ লাগবে। দেখ, একটা তৈরি হয় বোন মেরুতে, বড় হয় থাইমাসে, আর একটা তৈরি হয় বোন মেরুতে, বড় হয় বোন মেরুতে, এই জন্য নাম বিসেল। ক্লিয়ার? আচ্ছা এবার আয় আরেকটা জিনিস পড়াই, সবাই এটা একটু লিখে রাখবি এখানে, হ্যাঁ? এটা প্রতিরক্ষার পড়া, বাট আমি এটা এখন লিখাচ্ছি, একটা কারণ আছে, একটু পরে বলতেছি। টি সেল আবার দুই প্রকার, একটা নাম সাইটোটক্সিক টি সেল, আরেকটার নাম হেল্পার টি সেল। এটা লিখ আগে, তারপর আমি বলতেছি। টি সেল দুই প্রকার, সাইটোটক্সিক টি সেল এবং হেল্পার টি সেল। লিখছি আমরা সবাই? আচ্ছা এবার বুঝেন সবাই ঠান্ডা মাথায়, এটা কেন আমি লিখলাম। এটা লিখার পিছনে আমার কারণ আছে, সেটা হচ্ছে সবাই বইয়ের মধ্যে দেখেন লিখা আছে টি সেলের মধ্যে, টি সেলের কাজ লিখা আছে সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়। পাইছেন কথাটা? সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয় টি সেল, পাইছি? আচ্ছা এটা মানে কি, এটার জন্য আমি এটা লিখলাম। ভাই দেখেন, এই যে সাইটোটক্সিক টি সেল আমি লিখলাম, সাইটো মানে কি কোষ, টক্সিক মানে কি বিষ, টক্সিন, কোষকে বিষ দিয়ে মেরে ফেলে, তার মানে কোষ মারা যায় নাকি? তাইলে একটা কোষকে টি সেল যদি বিষ প্রয়োগ করে মেরে ফেলে, সেই প্রক্রিয়াটার নাম সেল মিডিয়েটেড ইমিউনিটি। এটাই আপনাদের বই দেওয়া আছে নাকি? বুঝি নাই? সবাই ক্লিয়ার? আমরা পাইছেন সবাই? ওকে, এবার আসে নেক্সট, এটা বইয়ে নাই, এই কথাটা লিখবেন সবাই। বি সেল, বি সেলের প্রধান কাজ অ্যান্টিবডি তৈরি করা, এটা না পারলে ফেল। একটু আগে আমরা পড়ছিলাম অ্যান্টিবডি তৈরি করে আরেকজন, সেটাকে গামা গ্লোবিউলিন। এখন লিখলাম কি আরেকটা, এই দুইটা মনে রাখতেই হবে, এই দুই জায়গা থেকে অ্যান্টিবডি তৈরি হয় আমাদের শরীরে। লিখছেন সবাই? আচ্ছা এবার আসেন ভাইয়া, অ্যান্টিবডি কেন তৈরি হয় বলেন তো দেখি? জীবাণুকে মারার জন্য। ভেরি গুড। তাহলে ভাই দেখেন, এক জায়গায় জীবাণুকেই তো মারলাম বাট বিষ দিয়ে, এই জন্য নাম সেল মিডিয়েটেড, আর এই জায়গায় জীবাণুকেই মারলাম বাট অ্যান্টিবডি দিয়ে, এই জন্য এই প্রক্রিয়ার নাম হিউমোরাল ইমিউনিটি। এইটা লিখে রাখেন। এটা কেন লিখবেন? কারণ পরীক্ষায় যদি এটা আসে, এটার সাথে এটা থাকবে, এই জন্য। হ্যাঁ, হিউমোরাল ইমিউনিটি লিখছেন সবাই? বি সেলের মধ্যে লিখেন সবাই, বি সেল, ওখানে লেখেন হিউমোরাল ইমিউনিটি। কেন? এটা অ্যান্টিবডির মাধ্যমে জীবাণুকে মেরে ফেলে। আর কেউ যদি একদম ডিসিশন নিয়েই থাকেন আমি আজমল স্যার সারা কিচ্ছু পড়বো না, দরকার নাই, এমনি ফালাই রাখেন, আল্লাহ ভরসা, বুঝছেন? মুখস্থ করে ফেলবেন, কিছু না বুঝলেই মুখস্থ। জীবনের সবচেয়ে বড় বিদ্যা হচ্ছে মুখস্থ বিদ্যা, যেটার কোনো ঝামেলা নাই, বোঝাবুঝির কোনো সিস্টেম নাই, কিচ্ছু নাই, আসবে আর মুখস্থ, বুঝছেন? যা হবে পরে দেখা যাবে। তাহলে ভাই আমরা মনে হয় দুইটা বুঝছি। এবার আসে লাস্ট, এনকে সেল মানে কি? এনকে সেল মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল। কিলার মানে সে মেরে ফেলে, প্রাকৃতিকভাবে সে মেরে ফেলে, হাসিনার মতো, বুঝছেন? তো এনকে সেল ভাই, এনকে সেল কিভাবে মারে? এনকে সেলের মধ্যে বিষ আছে, 3 ধরনের বিষ। এই 3 ধরনের বিষ আমি পড়াবো প্রতিরক্ষাতে, এখন না। শুধু এইটুক মনে রাখবো, ন্যাচারাল কিলার সেলের কাজ হচ্ছে টু কিল, কাউকে মেরে ফেলা। কিভাবে? বিষ প্রয়োগের মাধ্যমে। বিষগুলোর নাম কি আমরা প্রতিরক্ষাতে পড়বো, ঠিক আছে? এখন বললে আবার বেশি কথা বলবেন। ওকে 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 ভাই, আমাদের মনে হয় লিম্ফোসাইট পড়া শেষ, এই জন্যই বলছিলাম লিম্ফোসাইটটা বেশি ইম্পর্টেন্ট। বইয়ের মধ্যে সব মিলছে? কোনো ঝামেলা আছে? আমরা তো বইয়ের সাথেই আছি নাকি? ওকে, এবার আসেন হচ্ছে ডাব্লিউবিসির কাজ। এবার সবগুলো মনোযোগ দেন, দেখি কার কতটুক মনে আছে। ভাই দেখেন, আমি যতগুলা কাজ লিখছি, আগে সবাই বইয়ের মধ্যে ডাব্লিউবিসির কাজে 5 স্টার দেন। আমি তো বললামই, আরবিসির কাজ, ডাব্লিউবিসির কাজ আর প্লাটিলেটের কাজ না পারলে পরীক্ষা দিতে আসার দরকার নেই, পড়ে 2 দিন পরে এসেন, বাট পড়ে এসেন আগে, হ্যাঁ? বুঝছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, না নিবে না, বললাম আপনার ভালোর জন্য। পরীক্ষা দিতে আসলেন, এসে খারাপ করলে লাভ হইলো কি নাকি? আচ্ছা ভাই, এদিকে এদিকে মনোযোগ। প্রথমে আমি লিখছি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে, বায়ু বলতে আমি এখানে ব্যাকটেরিয়ার কথা বুঝাইছি, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ব্যাকটেরিয়াকে মেরে ফেলার নাম কি দেখি বলেন তো? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কারা করে? মনোসাইটার। তাহলে বুঝছি আমরা। অ্যান্টি অ্যালার্জিক, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে কে? কথা ক্লিয়ার? নেক্সট,
প্রোটেকশন বা সুরক্ষা দেয়, ইমিউনিটি দেয়। আসলে ডাব্লিউবিসি সবগুলোই তো প্রোটেকশন দেয়, বিশেষ করে একটা নাম বলেন তো যেটাকে আপনি সবচেয়ে পছন্দ করেন। লিম্ফোসাইট। কেন? অ্যান্টিবডি তৈরি করে। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট সেল মিডিয়েটেড ইমিউনিটি দেয়। পারবো তো? ওকে, এবার আয়। সিক্রেশন করে, নিঃসরণ করে কি কি? হিস্টামিন এবং হেপারিন। মনে পড়ছে? কে করে এটা? বেজোফিল। হিস্টামিনের কাজ, হেপারিনের কাজ। পারবো? তাহলে মোটামুটি আমাদের মনে হয় ডাব্লিউবিসি পড়া শেষ। এই কাজগুলোই বইয়ে লেখা আছে সব। ক্লিয়ার? নেক্সট। এবার আসেন হচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ কত। আপনাদের বইয়ে দেওয়া আছে 4 থেকে 11,000। ভেরি ইম্পর্টেন্ট। 4 থেকে 11,000। অনেক মানুষ আছে যারা ভাবে পুরা শরীরে 4 থেকে 11,000 আছে। না, প্রতি মিলিমিটার কিউবে 11,000, 4 থেকে 11,000 আছে। হ্যাঁ, ওকে, এবার আসেন। এই পরিমাণ যদি থাকে তাহলে তো ভালো। এই পরিমাণের কম যদি ডাব্লিউবিসি আপনার শরীরে থাকে সেটার নাম কি? লিউকোপেনিয়া। পেনিয়া মানে কমে যাওয়া, লিউকো মানে ডাব্লিউবিসি। তাহলে ডাব্লিউবিসি কমে যাওয়ার নাম কি? লিউকোপেনিয়া। কথা কি ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, এবার আসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা ওয়ার্ড। একটা নাম লিউকোসাইটোসিস, আরেকটা নাম লিউকেমিয়া। লিউকোসাইটোসিস মানে কি? লিউকো মানে ডাব্লিউবিসি, সাইট মানে কোষ, মানে ডাব্লিউবিসির কোষ, সাইটোসিস মানে হচ্ছে কোষ বেড়ে গেছে। বুঝি আমরা এগুলা? তাহলে লিউকোসাইটোসিস মানে ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? লিউকেমিয়া কি? সেম কথা, ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে। তাহলে দুইটাকে আমরা আলাদা করব কিভাবে? লিউকোসাইটোসিস বৃদ্ধিটা আপনাদের বই লেখা আছে স্বাভাবিক বৃদ্ধি, এই ওয়ার্ডটা আসবে পরীক্ষায়। আর লিউকেমিয়াতে লেখা আছে অস্বাভাবিক বৃদ্ধি, এই কথাটা পরীক্ষায় আমরা দিব। তাহলে এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে, ভাইয়া ধরেন আপনার এখন জ্বর উঠছে, জ্বর আসছে শরীরে। জ্বর আসলে কি হবে? ডাব্লিউবিসির পরিমাণ একটু বাড়বে। কেন? শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য। কত হবে বেড়ে? 15,000, 16,000, 20,000। এটা স্বাভাবিক। জ্বর চলে গেলে এটা আবার ঠিক হয়ে যাবে। এটার নাম লিউকোসাইটোসিস। এবার আসেন, আপনার ডাব্লিউবিসির পরিমাণ এখন 2 লাখ, থাকার কথা ছিল 11,000, হয়েছে কত? 2 লাখ। এটা অস্বাভাবিক, এটার কখনো ঠিক হবে না। এটার নাম লিউকেমিয়া বা ক্যান্সার। আমি কি বোঝাইতে পারছি সবাইকে? বইয়ে এই কথাগুলো লেখা আছে। পারবেন এবার? না পারলে মুখস্থ। ঠিক আছে, মুখস্থ করে যাবেন। আমরা পরীক্ষায় একটু কোশ্চেনগুলো একটু উল্টাপাল্টা দিলেই তো ধরা খাবেন আর কি, একটা সমস্যা। একটু মনোযোগ দিয়ে পড়লে আর ধরা খাবেন না। আচ্ছা আসেন, এই ছকটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ভাবে এটা তো একটা ছবি, বাদ দিয়ে দিই, পড়ার দরকার নাই। বাট এই ছবিটা থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, কি আসবে আমরা একটু দেখি, মনোযোগ দেই। এই ছবিটাতে এটা হলো একটা হাড্ডি, এটা তো মনে চিনেন, এটা ফিমার। আচ্ছা, রানের হাড্ডি, তাই না? এই হাড্ডিটার ভিতরে অস্থিমজ্জা আছে, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। অস্থিমজ্জা থেকে রক্ত তৈরি হয়, এটাও তো আমরা পড়ছি। আচ্ছা, অস্থিমজ্জার যেই কোষ থেকে রক্ত তৈরি হয় সেই কোষের নাম স্টেম কোষ। পারা যাবে? ক্লিয়ার? স্টেম কোষের মধ্যে অনেকগুলো টাইপ আছে। একটার নাম ইরাইথ্রোব্লাস্ট। মনে রাখবো, ব্লাস্ট মানে হচ্ছে পরিস্ফুটনরত কোষ, মানে অপরিণত কোষ, ইমম্যাচিউর সেল। আর ম্যাচিউর হইলে নাম হবে কি? সাইট। বুঝি তো আমরা এগুলো নাকি? ব্লাস্ট আর সাইট। ক্লিয়ার? ওকে, এবার আয়। ইরাইথ্রো মানে আরবিসি, ব্লাস্ট মানে মাত্র হচ্ছে। ওই যে রেটিকুলোসাইট পড়াইলাম, অপরিণত আরবিসি পড়াইলাম, এটা হচ্ছে সেটা। এখনো বোন মেরুর মধ্যে আছে। এবার ভালো কথা, বোন মেরু থেকে বাইরে হয়ে গেল, বের হয়ে রক্তে চলে আসলো, নাম হবে কি? ইরাইথ্রোসাইট। মাঝখানে একটা প্রসেস হয়েছে, কি হয়েছে? নিউক্লিয়াসটা চলে গেছে। এগুলো আমরা সব পারি। মাইলোব্লাস্ট, মাইলো মানে ডাব্লিউবিসি, আরেকটা নাম। মাইলোব্লাস্ট থেকে নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেজোফিল 3টা হয়। মনোব্লাস্ট থেকে মনোসাইট হয়, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট হয়। কোনো ঝামেলা তো এগুলো নিয়ে নাই। আচ্ছা, মেগা ক্যারিওসাইট থেকে মেগা ক্যারিওসাইট বা প্ল্যাটিলেট হয়। ভেরি ইম্পর্টেন্ট, এটাই হলো ঝামেলা। এবার আমরা এটা একটু পড়ি। হ্যাঁ, লাস্টেরটা দেখেন সবাই। কই জানি আছে এটা, কই জানি আছে, এই যে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। আমরা আরবিসির আরেকটা নাম পড়ছি ইরাইথ্রোসাইট, ডাব্লিউবিসির একটা নাম পড়ছি লিউকোসাইট, প্লাটিলেটের একটা নাম আছে থ্রম্বোসাইট। কেন এটার নাম থ্রম্বোসাইট? এটা একটা কোষ, এই জন্য নাম সাইট। থ্রম্বো কেন? থ্রম্বো কথার অর্থ হচ্ছে ক্লট বা জমাট বাঁধানো। অনুচক্রিকা যেহেতু জমাট বাঁধায়, এই জন্য এটাকে আমরা কি বলি? থ্রম্বোসাইট।
বুঝাইতে পারছি কথাটা? আরবিসির নাম কেন ইরিথ্রোসাইট? লাল। ডাব্লিউবিসির নাম কেন লিউকোসাইট? সাদা কোষ, কারণ হিমোগ্লোবিন নাই। অনুচক্রিকার নাম কেন থ্রম্বোসাইট? থ্রম্বাস মানে জমাট বাঁধানো। এই ওয়ার্ডগুলো মনে থাকবে তো সবার? ওকে, এবার আসেন যেটা আমি ওই যে ছবির মধ্যে বললাম যে ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা আবার একটু বলি। ভাই ওখানে লেখা ছিল মেগা ক্যারিওসাইট, দেখছিলেন সবাই? আচ্ছা, মেগা মানে বড়, ক্যারিও মানে নিউক্লিয়াস, সাইট মানে কোষ। বড় নিউক্লিয়াস বিশিষ্ট কোষের নাম মেগা ক্যারিওসাইট, নাকি বুঝি নাই? আপনারা এখন পরীক্ষায় কি দাগাবেন? লিখবেন হচ্ছে বড় কোষের নাম মেগা ক্যারিওসাইট। বড় কোষের নাম মেগা ক্যারিওসাইট না, বড় কোষের নাম ম্যাক্রোসাইট। আমি কি বুঝাইতে পারছি? বা মেগালোসাইট। মেগা ক্যারিওসাইট মানে নিউক্লিয়াস বড়, কোষ যা হইছে নিউক্লিয়াসটা বড়। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ওকে ফাইন। এইটা হলো মাত্র স্টেম কোষ থেকে বাইর হইলো। এটা পরবর্তীতে তৈরি করবে কি? প্লাটিলেট। কিভাবে দেখেন সবাই, এই হচ্ছে মেগা ক্যারিওসাইট, এই যে মেগা ক্যারিওসাইট বড় একটা নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এটা এখন ভেঙে যাবে, ফেটে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। হওয়ার পর এই টুকরাগুলোর নাম কি হবে? প্লাটিলেট। তাইলে আপনাদের বইয়ের প্রথম লাইনে দেখেন লেখা আছে প্লাটিলেটকে বলা হয় কোষের ভগ্নাংশ। কেন? এটা কোষটা ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে হইছে, ভাঙা অংশ দিয়ে হইছে না, এই জন্য নাম ভগ্নাংশ। বুঝাইতে পারছি সবাইকে? এটা পরীক্ষায় আসে। ক্লিয়ার কথাবার্তা? কোনো ঝামেলা আছে? ফাইন। নেক্সট বলেন তো ভাইয়া, নিউক্লিয়াস তো টুকরা টুকরা হয়ে গেছে, এগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকবে? এই জন্য তার মধ্যে নিউক্লিয়াস নাই। তাহলে চিন্তা করেন, আরবিসির মধ্যে নিউক্লিয়াস ছিল না কেন? ভেরি গুড। ডাব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস ছিল কেন? আর প্লাটিলেটের মধ্যে নিউক্লিয়াস নাই কেন? তাহলে তিনটার কারণ তিন রকম, একটু খেয়াল রাখতে হবে। না খেয়াল থাকলেও সমস্যা নাই, আল্লাহ ভরসা। আসেন নেক্সট, আর অনুচক্রিকার কাজ আবারও 5 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায় মাস্ট। এর মধ্যে আমাদের সময় 19-20-এ আসছিল হচ্ছে এই যে সেরোটোনিনটা। ভাই দেখেন সেরোটোনিনের মধ্যে কি লেখা আছে? সেরোটোনিনে লেখা আছে রক্তবাহিকা সংকোচন করে দেয়। মনে আছে ওই যে পড়াইছিলাম, মোটা করে দেয় চিকন করে দেয়। মোটা করে দেয় দুইজন, বলেন তো নাম কি কি আরবিসি থেকে বের হয় তারা? একটার নাম নাইট্রিক অক্সাইড, আরেকটা নাম এল আর্জিনিন। আচ্ছা, ওই জায়গায় আরেকটা পড়ছিলাম সংকোচন করে দেয়, কে? হাইড্রোজেন সালফাইড। ভেরি গুড, এই তো পড়া হয়ে গেছে। আর এখানে আরেকজন আছে যে সংকোচন করে, সে কে? সেরোটোনিন। তাহলে আমাদের রক্তে দুইজন সংকোচন করে, দুইজন প্রসারণ করে। আসলে আরো অনেকজন আছে, আপনাদের বই অনুসারে দুইজন দুইজন। বুঝাইতে পারছি সবাইকে? ক্লিয়ার এই পর্যন্ত? ভেরি গুড। এখান থেকে তাহলে কোশ্চেন আসবে। হ্যাঁ, এবার আসেন প্রথম লাইনটা, প্লেটিলেট প্লাগ মানে কি? প্লেটিলেট মানে তো বুঝছেন মনে হয়, এটা লিখছে প্লেটলেট। আচ্ছা, এটা কি প্লেটলেট? হইতে পারে, প্লেটলেটও বলে অনেকে, বাট প্লাটিলেট বলি আমি। হ্যাঁ, সমস্যা নেই, আপনারা মনে হয় প্লাটিলেটই বলেন, প্লেটলেট তো বলেন না, না? একটু অকওয়ার্ড হয়ে যায় জিনিসটা। ওকে, প্লাটিলেট প্লাগ। ভাই এদিকে সবাই, প্লাটিলেট তো বুঝি, প্লাগ মানে হচ্ছে জমাট বাঁধানো, জমাট বাঁধা কোনো একটা কিছু। আমি কি বুঝাইতে পারছি? প্লাটিলেট যদি জমাট বেঁধে যায় সেটার নাম প্লাটিলেট প্লাগ। মানে কি আমরা একটু বলি, কই দেখাবো? এই যে এই ছবিতে দেখ, প্লাটিলেট গুলো জমে গেছে একসাথে, দেখা যায় অনেকগুলো প্লাটিলেট একসাথে জমে গেছে। এই জমে যাওয়ার পর এটার নাম হয়েছে প্লাটিলেট প্লাগ। নাকি বুঝি নাই? ক্লিয়ার? আপনাদের এক্সট্রা ইনফোতে প্লাটিলেট প্লাগের আরেকটা নাম দেওয়া আছে হিমোস্টেটিক প্লাগ। হিমো মানে রক্ত, স্টেটিক মানে স্থির, মানে জমাট বাঁধতেছে, প্লাগ মানে তো জমাট বাঁধা একটা রূপ। তাহলে হিমোস্টেটিক প্লাগ যেই কথা, প্লাটিলেট প্লাগ মোটামুটি সেম কথা। এখন যদি আপনি আমাকে ভালো করে ধরেন, আপনারা তো ধরবেন না আমি জানি, যদি ধরতেন আর কি, ধরেন আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, আমি শিওর স্যারকে বলতাম যে ভাই প্লাটিলেট প্লাগ আর হিমোস্টেটিক প্লাগ নাম যেহেতু আলাদা, তো অবশ্যই কোনো না কোনো ঝামেলা আছে, পুরাপুরি এক হওয়া সম্ভব না। ঠিক আছে, থিম এক, বাট পুরাপুরি এক না। কেন এক না? ভাই দেখেন প্লাটিলেট প্লাগ জিনিসটা কি? প্লাটিলেট এডহেশন, এটা পড়া লাগবে না, ওই উত্তরটা দেওয়ার জন্য বলতেছি। প্লাটিলেট এডহেশন, এডহেশন মানে জোড়া লাগানো। আমাদের হাত যদি কেটে যায়, ধরেন এই যে কাটা কেটে গেছে জায়গাটা দেখছেন, এই কাটা জায়গায় প্লাটিলেট গুলো এসে যুক্ত হচ্ছে, মানে ওই যে এন্ডোথেলিয়াল কোষ জিজ্ঞেস করলো না কে যেন, এই হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ, দেখা যায় এই এন্ডোথেলিয়াল কোষের সাথে প্লাটিলেট গুলো লেগে যাচ্ছে, এটার নাম প্লাটিলেট এডহেশন। বুঝছি? আচ্ছা, লেগে যাওয়ার পর সে কি করবে? সে প্লাগ ফরমেশন করবে, মানে অন্য প্লাটিলেট গুলো ডাক দিবে,
ডাক দেওয়ার পর একসাথে হবে, হওয়ার পর কি তৈরি করবে? প্লাটিলেট প্লাগ। তাহলে প্লাটিলেট প্লাগে শুধু প্লাটিলেট থাকে, কথা কি বুঝছি? এবার প্লাটিলেট গুলো কি করবে? রক্তের আরো যে উপাদানগুলো আছে তাদেরকে ডাক দিবে, এটা নাম এগ্রিগেশন, মানে প্রোটিনগুলো ডাক দিবে, আরবিসি কে ডাক দিবে, ডাব্লিউবিসি কে ডাক দিবে, এবার একটা আরো শক্ত প্লাগ ফরমেশন করবে, এইটার নাম হিমোস্ট্যাটিক প্লাগ। আপনাদের এক্সটেন্সে এই কথাটা আছে। প্লাটিলেট প্লাগ শুধু কাকে নিয়ে? প্লাটিলেট নিয়ে। হিমোস্ট্যাটিক প্লাগে প্লাটিলেটও থাকে, বিভিন্ন প্রোটিনও থাকে, এই কথাটা এক্সট্রা ইনফোতে আছে। তো আশা করি আমি এক্সট্রা ইনফো বললাম। হ্যাঁ, এক্সট্রা ইনফোর অনেক কিছুই আমরা বলি না ক্লাসে, বাট আমি অনেক কিছু বলি, বাট তারপরও আমার অনেক কিছু মিস হয়। এখন পরের দিন আবার আমাকে বললেন না আপনি তো পড়ান নাই। এক্সট্রা ইনফোর নামই তো এক্সট্রা, ক্লাসে পড়ানো উচিত না, নিজে পড়া উচিত। হ্যাঁ, তারপর আমি টুকটাক কিছু বলে দিই। হ্যাঁ, ওকে, বাট বাকিগুলো আপনাদেরকে পড়তে হবে কিন্তু অবশ্যই। কেউ ভাইবেন না যে আমি এক্সট্রা ইনফো যা বলি তাতেই হবে, আরও আছে অনেক কিছু। ঠিক আছে, আমি একদম মেজরগুলো বলি আর কি। হ্যাঁ, ওকে, এই ছক পারতে হবে ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছক। আসলে এতক্ষণ যা পড়ছি সব এই ছকে মোটামুটি আছে, তাই না? তো সবকিছু পড়ার পর এটা একবার পড়লে রিভিশন হয়ে যায় আর কি। হ্যাঁ, এই জন্য এটা ইম্পর্টেন্ট। আবার অনেকে আছে শুধু এটাই পড়ে চলে আসে, এটা আবার ঠিক না, এটা বেশি শর্টকাট হয়ে যায়। হ্যাঁ, সবকিছু পড়ার পর এটা পড়েন। ওকে ওকে ওকে, নেক্সট আমরা একটা কোশ্চেন করছিলাম হেপারিন পড়ানোর সময়, যে আমাদের শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন? একটা কারণ আপনারা কি বলছিলেন? হেপারিন বলছিলেন, রাইট? মনে আছে তো? আচ্ছা, হেপারিন ছাড়া আরো কয়েকটা জিনিস আছে যারা এই সেম কাজটা করে। কোন কাজ? শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। তারা কারা? তাদের মধ্যে প্রথম কথা হচ্ছে বাহিকার অন্তস্থ প্রাচীর মসৃণ। এই কথাটা মানে কি? মানে হচ্ছে ভাই চিন্তা করেন, রক্ত যেই রাস্তা দিয়ে চলাচল করে, মানে রক্ত বাহিকার কথা বলতেছি, ওই রাস্তাটা যদি আঁকা বাঁকা হইতো, ওই রাস্তাটা যদি অমসৃণ হইতো, তাহলে কি রক্ত বাধা পাইতো না? এটা একটা সমস্যা হইতো না? এই জন্য রক্ত বাহিকাটা একদম মসৃণ, এই জন্য রক্ত কোনো বাধা পায় না, এই জন্য ভিতরে জমাট বাঁধে না। বুঝছি? 2 নম্বর হেপারিন। হেপারিন তো আমরা পড়ছি, কে তৈরি করে? বেজোফিল তৈরি করে। হেপারিনের মতো আরেকটা পদার্থের নাম হেপারিন সালফেট, এটাও মনে রাখতে হবে। হেপারিন সালফেটের মতো আরেকটা উপাদানের নাম প্লাজমিন, এটাও মনে রাখতে হবে। এক্সটেন্ট হতে আছে এগুলা, আপনাদের নতুন নতুন বই না, আগের বইটা তো এগুলো অ্যাড করছে 2-3টা। হ্যাঁ, আরেকটা কথা লিখছি স্পিড অফ ব্লাড ফ্লো, মানে ব্লাডটা এত জোরে আসে সে বাধা পাওয়ার মতো জায়গা পায় না, স্পিড বেশি থাকার কারণে। এই 5টা কথা বুঝছি, পরীক্ষায় 5টা পয়েন্ট আসবে। তারা কি করে? ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। ওকে, এটা পড়েন। এবার আসেন আমাদের পরের টপিক। আমরা কি বলছিলাম ভাইয়া? রক্ত জমাট বাঁধায় কে? প্লাটিলেট বা অনুচক্রিকা। এখন আমি যদি কোশ্চেন করি প্লাটিলেট কি একা একাই জমাট বাঁধায়? অ্যান্সার হচ্ছে না। প্লাটিলেট তার কয়েকটা হেল্পার আছে আর কি, তাকে হেল্প করে যারা, তারাও ব্লাড ক্লট করে। তারা কারা? ক্লটিং ফ্যাক্টর। তাহলে প্লাটিলেটকে যারা ক্লটিং করতে হেল্প করে তাদের নাম কি? ক্লটিং ফ্যাক্টর। বুঝতে পারছি কথাটা? সবাই ক্লিয়ার? এরকম ক্লটিং ফ্যাক্টর আপনাদের বইয়ে কয়টা দেওয়া আছে? আপনাদের বইয়ে না, আসলে টোটালি আছে হচ্ছে 13টা। এই 13টার একটা ছক আছে বইয়ে, পাইছেন? সবাই ছকটাতে যান, এই হচ্ছে সেই ছক। এখন আমরা আগে কি করতাম? শুধু 4টা পড়তাম, আমরাও 4টা পড়ছি, শুধু প্রথম 4টা সিরিয়াল ওয়াইজ। কিভাবে পড়তাম? ফুল পরে টুপ করে, পড়াইছে না শাকিল ভাই? ফুল পরে টুপ করে, ফুল ফাইব্রিনোজেন, পরে প্রথ্রম্বিন, টুপ থ্রম্বোপ্লাস্টিন, করে ফুল পরে টুপ করে, 4টা মুখস্থ করে আমরা বসে থাকতাম। বাট ইদানিং 13টাই কোশ্চেন পরীক্ষায় আসে, এই জন্য আপনাদেরকে 13টাই পড়তে হবে। বুঝাইতে পারছি? বাট যদি বলেন ভাইয়া সবচেয়ে বেশি আসবে কোনটা? সবচেয়ে বেশি আসবে প্রথম 4টা। আগে আমি এটা ডাইরেক্ট বলে দিতাম 4টা বাদে পড়ারই দরকার নাই, বাট এখন আর এই সুযোগ নাই। বুঝাইতে পারছি? সবাইকে 13টাই পড়তে হবে। এই ছকটা বেশি ইম্পর্টেন্ট, বেশ ভালো ইম্পর্টেন্ট, এটা ভালো মতো পড়তে হবে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এই ছকটা একটু পড়ি নাকি? এই ছকটা পড়ার আগে আমি পুরোটা প্রসেস বলি, ঠান্ডা মাথায় সবাই শুনেন। ব্লাড ক্লট কিভাবে হয়? প্রথমে কোনো একটা কারণে আপনার অনুচক্রিকাগুলা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। যেমন কি কারণে হইতে পারে? ধরেন আপনার হাত কেটে গেল, অনুচক্রিকাগুলো বাইর হইলো, ফেটে যাচ্ছে, অনুচক্রিকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনুচক্রিকা যদি নষ্ট হয় তাহলে কি হবে? অনুচক্রিকার ভিতরে একটা হরমোন আছে, নাম হলো থ্রম্বোপ্লাস্টিন। এটা এতদিন ভিতরে ছিল, কোনো ঝামেলা করে নাই আপনাকে। যখনই অনুচক্রিকাটা ভেঙে যাবে সে বাইরে আসবে।
আমি কি বুঝাইতে পারছি? তাহলে থ্রম্বোপ্লাস্টিন নরমালি কি বের হয়? নরমালি অণুচক্রিকার ভিতরে থাকে। কখন বের হয়? অণুচক্রিকা ড্যামেজ হইলে, নষ্ট হইলে। এটা মনে থাকবে সবার। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই থ্রম্বোপ্লাস্টিন আর কি কি কারণে বের হয়? আপনি তো বলছেন ঠিক আছে, কোনো একটা কারণে যদি অণুচক্রিকা নষ্ট হয় তাহলে বের হয়। এর কে মানে এই কাজটাকে উদ্দীপ্ত করে কে? 4, 7, 9, 11 এই 4টা ক্লটিং ফ্যাক্টর আপনাদের বইয়ে দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? 4-এ কি, 7-এ কি, 9-এ কি, 11-তে কি, এই 4টা নাম তো আপনি মুখস্থ করবেন। তাহলে পরীক্ষায় আসবে যে থ্রম্বোপ্লাস্টিন যে তৈরি হইলো, কেন তৈরি হলো, কার প্রভাবে? এই 4টা জিনিসের প্রভাবে। মনে থাকবে সবার? আচ্ছা, এবার আসেন নেক্সট। এবার কোশ্চেন হচ্ছে ভাইয়া, এই যে থ্রম্বোপ্লাস্টিনটা তৈরি হলো, এটা কাজ কি? কেন তৈরি হলো থ্রম্বোপ্লাস্টিন? কারণ থ্রম্বোপ্লাস্টিন এখন প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি করবে। প্রথ্রম্বিন কি? একটা প্লাজমা প্রোটিন। 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার উত্তর। আর কি প্রথ্রম্বিন? আমি তো বলেই দিলাম প্রথ্রম্বিন প্লাজমা প্রোটিন, পড়ছিলাম না? এলো গেল ফিরে পেলো। আচ্ছা, প্রথ্রম্বিন আর কি? একটা ক্লটিং ফ্যাক্টর। একটা ক্লটিং ফ্যাক্টর না প্রথ্রম্বিন? কয় নাম্বার ক্লটিং ফ্যাক্টর? ফুল পরে টুপ করে, তাহলে ফুল পরে 2 নাম্বার। বুঝাইতে পারছি আমি? এই প্রথ্রম্বিনটা থাকে কোথায় নরমালি? যকৃতের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায়। সে কখন সক্রিয় হবে? থ্রম্বোপ্লাস্টিন যখন অ্যাক্টিভ হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে থ্রম্বোপ্লাস্টিনের কাজ কি? প্রথ্রম্বিনকে অ্যাক্টিভ করা। অ্যাক্টিভ করার পর নাম কি হবে? থ্রম্বিন। দেখেন বুঝছি কিনা। আর কারা হেল্প করে এই কাজটাতে? থ্রম্বোপ্লাস্টিন তো করলই, আর কারা? 4, 5, 7, 8, 9, 10 প্রত্যেকে এই সবগুলা ক্লটিং ফ্যাক্টর এই কাজটাতে হেল্প করে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? কোনো ঝামেলা আছে? এবার আসে নেক্সট। থ্রম্বিন এখন কি করবে? থ্রম্বিনের কাজ হচ্ছে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি করা। ফাইব্রিনোজেন কি? ক্লটিং ফ্যাক্টর। কত নম্বর ক্লটিং ফ্যাক্টর? ফুল পরে টুপ করে, তাহলে ফুল ফাইব্রিনোজেন 1 নাম্বার। সেও কই থাকে? লিভারে। সেও কি অবস্থায় থাকে? নিষ্ক্রিয়। সক্রিয় করার পর নাম হয় কি? ফাইব্রিন মনোমার। কে করে? থ্রম্বিন করে। বুঝছি আমরা সবাই? মনো মানে কি? তাহলে ফাইব্রিন মনোমার মানে একটা জাল। ফাইব্রিন মানে জাল, তন্তু, একটা সুতা। আপনাকে বানাইতে হবে একটা বড় জাল। কয়টা সুতা লাগবে? অনেকগুলা। নাম কি? পলিমার। তার মানে মনোমার থেকে পলিমার বানানো লাগবে। কে বানাবে? ফ্যাক্টর 13। বুঝছি এই পর্যন্ত? কোনো ঝামেলা আছে? তাহলে ফাইব্রিন পলিমার বানানো মানে জাল হয়ে গেল। কোন জাল? এই যে ধরেন এই জাল, এই যে জাল তৈরি করা শেষ, সে এখন কি করবে? ব্লাড ক্লট করাবে। এই হচ্ছে ক্লটিং পদ্ধতি। আমি যা যা বলছি সব কিছু বইয়ের মধ্যে দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমি যা বলছি একদম পুরাটা দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারছি? সুন্দর করে এটা পড়তে হবে, সবাইকে এটা পারতে হবে, মাস্ট। বলেন কারোর কোনো কোশ্চেন আছে কিনা? এবার আমি একটু ছকটা তাহলে মিলাই নাকি? সবাই দেখেন 1 নাম্বার ছক, ফাইব্রিনোজেন। তার কাজ কি? ফাইব্রিনে পরিণত হওয়া। এই যে দেখেন ফাইব্রিনোজেন ফাইব্রিনে পরিণত হয়। তাহলে সবগুলো এভাবে পারবেন। দেখেন এখন সবগুলো পারবেন। ধরেন আমি যদি বলি ফ্যাক্টর 9 এর কাজ কি? দেখেন থ্রম্বোপ্লাস্টিন উৎপাদনে সহায়তা করে। কই? এই যে দেখেন 9, এই যে 9 থ্রম্বিন তৈরি তো হেল্প করে, এই যে 9 থ্রম্বোপ্লাস্টিন তৈরি তো হেল্প করে। দুই জায়গায় কাজ আছে। তাই এটা মনে রাখলেই মোটামুটি সব কিছু মিলবে। তারপর ধরেন আপনি হুট করে বলেন যে ভাই 13 নম্বরটার কাজ কি? দেখেন 13 নম্বর কি করে? ফাইব্রিন পলিমার তৈরি করে। এই যে দেখেন ফাইব্রিন পলিমার ফ্যাক্টর 13। সব কিছু এমনি এই 13টাই ভয়ে পড়তে হবে। এখন দেখে মনে হতে পারে ভাই 13টা তো অনেক, কিন্তু দেখেন আসলে ওই এখানেই তো করে 7-8টা একসাথে। বুঝাইতে পারছি? কথাবার্তা ক্লিয়ার? তাই একটু ধৈর্য নিয়ে পড়লে আমার মনে হয় পড়াটা কমপ্লিট হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে যদি বলেন যে ভাই আপনি একটু বলে দেন যে কোনটা কোনটা পরীক্ষায় বেশি আসবে। প্রথম 4টা তো আসবেই। প্রথম 4টা নিয়ে তো কোনো কথাই নাই, সিরিয়াল ওয়াইজ। আমরা কিন্তু এভাবে দিব ফ্যাক্টর 3 এর নাম কি, ফ্যাক্টর 4 এর নাম কি, এভাবে। বুঝাইতে পারছি? আপনার কিন্তু নাম সহ পড়তে হবে, নাম্বার সহ। আচ্ছা, আর কোনটা আসতে পারে? আর বেশি আসে হচ্ছে লেবাইল ফ্যাক্টর কোনটা? ফ্যাক্টর 5। তারপর আসে হচ্ছে এই ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9। ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9। আর আসে হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। এই কয়েকটা দেখবেন বেশি বেশি আসবে। 12 নম্বরটা, হ্যাঁ এই কয়েকটা বেশি বেশি আসবে। ঠিক আছে? বাকি যে কোনোটাই দিতে পারে, সবগুলাই পড়বেন। আমি যেই কয়টা বলছি এই কয়টা একটু বেশি পড়বেন। এই ঠিক আছে ভাই? বলেন। ফ্যাক্টর 6, ফ্যাক্টর 6 লেখা আছে প্রকল্পিত, মানে এটা এখনো আননোন। এই কাজটা কাজ হইলে পরে অ্যাড করবেন। আপনার জন্য ভালো হয়েছে, পড়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ভাইয়া
হিমোফিলিয়া দেখেন লেখা আছে এই পেজের নিচের দিকে, পাইছেন? এই পেজের নিচের দিকে রক্ততঞ্চন কাল নামে একটা টপিক আছে, পাইছেন? রক্ততঞ্চন কাল মানে কি? রক্ততঞ্চন হইতে যেই সময় লাগে সেই সময়ের নাম রক্ততঞ্চন কাল। বুঝাইতে পারছি? এই রক্ততঞ্চন কালের নিচের দিকে দেখেন লেখা আছে হিমোফিলিয়া নামে একটা রোগ, পাইছেন? আচ্ছা, হিমোফিলিয়া কি রোগ? হিমোফিলিয়া যাদের হয় তাদের দুইটা ফ্যাক্টর থাকে না, একটা হচ্ছে ফ্যাক্টর 8, একটা হচ্ছে ফ্যাক্টর 9। এই দুইটা ফ্যাক্টর যদি না থাকে, ভাই আমাকে বলেন তো 8 আর 9 কোথায় কোথায় লাগে? চিন্তা করেন। 9 লাগতেছে এটাতে থ্রম্বোপ্লাস্টিন তৈরিতে, 8 আর 9 দুইটাই লাগতেছে থ্রম্বিন তৈরিতে। এখন কারোর 8 আর 9 নাই, কথার কথা। তাইলে কি এই দুইটা ফ্যাক্টর মানে এই দুইটা জিনিস তৈরি হবে? থ্রম্বিন হবে? থ্রম্বিন যদি তৈরি না হয় পুরোটা প্রসেস হবে, তার মানে ক্লটিং হবেই না। এই জন্য কি হয়, ওর যখন হাত কেটে যায় বা কোনো কিছু কেটে যায় তখন শুধু রক্ত বের হইতে থাকে সারাক্ষণ, রক্ত আর জমাট বাঁধে না। বুঝাইতে পারছি কথাটা? এই রোগটার নাম হিমোফিলিয়া। দেখেন বুঝছেন কিনা? হিমো মানে রক্ত, ফিলিয়া মানে অনেক, মানে তার শুধু রক্ত বের হইতেই থাকে, এই জন্য নাম হিমোফিলিয়া। ঠিক আছে? বলেন কারোর কোনো কোশ্চেন আছে কিনা? পরীক্ষাটা আসবে। তাহলে আমরা মনে হয় মোটামুটি এই পেজ পড়াইতে পারছি নাকি? নেক্সট পরের পেজে একটা ছক আছে প্লাজমা এবং সিরামের, 10টা স্টার দেন। এখান থেকে একটা কোশ্চেন থাকবেই থাকবে, মাস্ট। পাইছেন সবাই? কত নম্বর পেজ রে এটা? 199 পাইছি। আচ্ছা, এটা মানে কি? একটু ঠান্ডা মাথায় আমরা পড়ি তাইলে বুঝবো। এই সবাই দিকে তাকা। ভাই আমরা শুরু করছিলাম কি দিয়ে? রক্ত কাকে বলে? ব্লাড সেল এবং প্লাজমা এই দুইটা জিনিস মিলে রক্ত তৈরি করে, প্রথমেই পড়ছিলাম আমরা। এর মধ্যে এটাও পড়ছিলাম ব্লাড সেল থাকে 45% আর প্লাজমা থাকে 55%। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার? আচ্ছা, এই সূত্রটা মনে রাখবো। এবার এই সূত্র থেকে আমি যদি বলি প্লাজমা কাকে বলে, ব্লাড সেল এই পাশে নিয়ে আসেন, তাহলে ব্লাড মাইনাস ব্লাড সেল সমান প্লাজমা। মানে কি? ব্লাড থেকে ব্লাড সেলগুলো সরাই ফেলে যেটা থাকে সেটার নাম প্লাজমা। কথা তো ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন সেরাম কাকে বলে। ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ? সেই কথাটা হচ্ছে, কই রে ভাই, আয়। আচ্ছা দেখ, এই প্লাজমার মধ্যে আমাকে বলতো প্লাজমা প্রোটিন থাকবে কি থাকবে না? কয়টা? নাম কি কি? এলো, গেল, ফিরে, পেলো, এই তো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এর মধ্যে কোন দুইটা ক্লোটিং ফ্যাক্টর? আচ্ছা, তাহলে প্লাজমাতে ক্লোটিং ফ্যাক্টর আছে, এটা আপনারা মানছেন। তাহলে প্লাজমা কি জমাট বাঁধবে নাকি বাঁধবে না? বাঁধবে। ক্লোটিং ফ্যাক্টরের কাজ কি? জমাট বাঁধানো। এই পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? এবার আয়, সিরাম কাকে বলে? প্লাজমা থেকে তুই যদি ক্লোটিং ফ্যাক্টর দুইটারে সরাই ফেলিস, অর্থাৎ এই দুইটাকে বাদ দিয়ে দিবি, তাহলে বাকি যা থাকবে পুরোটার নাম সিরাম। তাহলে এবার বল, সিরামে ক্লোটিং ফ্যাক্টর আছে? সিরাম জমাট বাঁধবে? এই কথাটাই শুধু এই ছকগুলোর মধ্যে আছে। সবাই কি ক্লিয়ার? কোনো ঝামেলা আছে কারোর? এই ছকটা বল। সিরাম আসলে আমরা আমাদের শরীরের মধ্যে আলাদা থাকে না, আমাদের শরীরে যেটা থাকে সেটার নাম প্লাজমা। সিরাম আমরা কই পাই? ল্যাবরেটরিতে টেস্ট করার সময় যখন আমার দরকার তখন আমি এটাকে মানে আলাদা করি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে? আমাদের শরীরে নর্মালি সিরাম থাকে না আলাদা করে। বল। এটা হচ্ছে ওই যে অনুচক্রিকা যখন জমাট বাঁধাই ফেলে তারপরে এটার কথাবার্তা লেখা আছে আর কি। মানে এটা দিয়ে বুঝাইছে সহজ কথা। ধর একটা জায়গায় জমাট বেঁধে গেল, জমাট বাঁধা মানে কি? ওখানে ধর কি আছে, ওখানে সব ক্লোটিং ফ্যাক্টরগুলো আছে। এবার ক্লোটিং ফ্যাক্টর তো ওখানে ইউজ হয়ে গেল, জমাট বাঁধাই ফেলছে, ওটা থেকে তুই হলুদ তরলটা বাইর করে ফেল, পানিটা বাইর করে ফেল, তাহলে ওটার নাম কি হবে? সিরাম, কারণ ওটার মধ্যে ক্লোটিং ফ্যাক্টর নাই। বুঝছিস? ওই আসল কথা এগুলাই, এগুলো মনে রাখ, সব পারবি। হ্যাঁ, ওকে ওকে ওকে। তাহলে আমরা কি নেক্সট যাবো ভাইয়া? একজনই শুধু ক্লাস করে আর বাকিরা কোনো কোশ্চেন নাই। মাশাল্লাহ, সবাই সব বুঝে, শুধু একজনই বুঝে না। বুঝছিস ভাইয়া? তোরই সমস্যা, ওদের কোনো সমস্যা নাই, ওরা কিছুই বুঝে, সব বুঝে ওরা। ঠিক আছে? আচ্ছা ওকে, এবার আসেন ভাইয়া, লিম্ফ বা লসিকা। এটা আজকে আমার পড়ানোর প্রধান টার্গেট ছিল, কারণ বাকি সবকিছু আপনারা পারেন। রক্ত এগুলো তো আগেই পড়ছেন মোটামুটি। লসিকাটা একটু আপনাদের জন্য কঠিন। নতুন বইয়ে 24 সালের বইয়ে লসিকা নিয়ে আরো কিছু ইনফরমেশন অ্যাড করছে, ভালোই। তার মানে লসিকাটা এখন বেশ ইম্পর্টেন্ট, ভালো মতো পড়তে হবে। হ্যাঁ,
তো আমি একটু লসিকাটা বুঝাই, একটু ঠান্ডা মাথায় শোনেন, ঠিক আছে? ওকে, এই সবাই দিকে তাকা। নর্মালি কি হয় ভাই আমাদের শরীরে? হ্যাঁ, আমাদের শরীরের নর্মাল কাহিনীটা কি? ধর এটা হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে? ধর এটা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে রক্তটা বাইর হয়, বাইর হয়ে কোথায় যায়? আর্টারিতে যায়, ধমনীতে যায়, ধমনী দিয়ে কোথায় যায়? কৈশিক জালিকাতে যায়, কৈশিক জালিকা থেকে কোথায় যায়? বিভিন্ন কোষ, কোষের মধ্যে যায়, তারপর আবার ব্যাক করে শিরার মধ্যে যায়, শিরা থেকে আবার কোথায় যায়? হার্টে। এটা হচ্ছে নর্মাল মেকানিজম আমাদের শরীরের। এটাকে আমরা সবাই বুঝি, তো রক্তের চলাচল তো আমরা সবাই বুঝি, এটা নিয়ে কোনো ঝামেলা আছে কারোর? নাই। এবার আয়, এবার আমি একটা কাজ করি। হ্যাঁ, ধর আমি এই যে একটা কোষ আঁকলাম, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। ভাই দেখতো রক্ত বাহিকা আর কোষগুলোর মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে না? এই ফাঁকা জায়গাগুলোর নাম আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আন্তঃকোষীয় ফাঁকা স্থান, ইংলিশে তোদের বইয়ে দেওয়া আছে ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে আমরা কি বুঝাইতে পারছি ইন্টারস্টিশিয়াল স্পেসটা কি? কোষগুলোর মাঝখানে এই ফাঁকা জায়গাগুলা। কথা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার কি হয় এবার একটু বুঝ। প্রথমে রক্তটা আসলো হার্ট থেকে, কৈশিক নালিকাতে গেল, ফাইন। এবার সে কি করবে? এখান থেকে রক্তটা বের হয়ে কোষ পর্যন্ত যাবে। এই যে কোষ পর্যন্ত যাচ্ছে, এটা নিয়ে তো কারোর কোনো সমস্যা নাই। রক্তটা যাচ্ছে, রক্ত সবকিছু নিয়ে ওই কোষগুলোর মধ্যে যাচ্ছে। সমস্যা হচ্ছে পুরাটা রক্ত এই কোষগুলোর মধ্যে যায় না, কিছু পরিমাণ রক্ত এই ফাঁকা জায়গাগুলোয় জমা হয়। নাকি বুঝি নাই? এরা রক্তে ব্যাক করতে পারে না, এদের নাম লসিকা। তাহলে লসিকা কাকে বলে? রক্তের যেই অংশটা ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হয় তার নাম লসিকা। দেখেন তো বুঝছেন কিনা? তাই এখন কোশ্চেন আসবে, লসিকা কেন হইল? কারণটা কিন্তু আমি বলছি যে সে কোষের উদ্দেশ্যে যাত্রা করে, বাট কোষ পর্যন্ত যাইতে পারে না, ফাঁকা জায়গাগুলো আটকায় যায়। কথা কি ক্লিয়ার? নেক্সট কোশ্চেন করতে পারেন যে ভাই লসিকায় কি আছে? আসলে লসিকায় রক্তই আছে। এগুলোর মধ্যে রক্ত আছে না? কোষ মানে রক্তবাহিকার মধ্যে তো রক্ত আছে। এই জায়গাটা লসিকাও আসলে এক ধরনের রক্ত। পার্থক্য কি দুইটার মধ্যে? রক্তের কালার কি? লসিকার কালার হচ্ছে সাদা। কেন? রক্ত লাল কারণ আরবিসি আছে, লসিকা সাদা কারণ আরবিসি নাই। আমি কি বুঝাইতে পারছি? আরবিসি কেন নাই? ভাই আরবিসির সাইজ সবচেয়ে বড়, এই জন্য সে এই ক্যাপিলারি ভেদ করে বাইরে বের হতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য ফাঁকা জায়গায় আরবিসি থাকার কোনো দরকার নাই। কথা কি ক্লিয়ার সবাই? তাহলে আরবিসি এই ফাঁকা জায়গাগুলোয় জমে না। কে কে জমে? ডাব্লিউবিসি, প্লাটিলেট। প্লাটিলেটও খুব একটা জমে না, মেনলি ডাব্লিউবিসি। বিভিন্ন লিপিডের কণা, প্রোটিনের কণা, কার্বোহাইড্রেট, তারপরে ধর আর কে আছে? প্লাজমা প্রোটিন, তারা হচ্ছে ফাঁকা জায়গাগুলোয় জমে। তাহলে আসলে এটা রক্তই, শুধু আরবিসিটা নাই। কথা কি ক্লিয়ার আমরা সবাই? তাহলে লসিকার রক্তের দুইটা পার্থক্য বলছি। একটা হচ্ছে লসিকা সাদা, কেন সাদা? আরবিসি নাই। রক্ত লাল, কেন লাল? কথা কি ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, আরেকটা পার্থক্য বলি। রক্ত চলাচল করে কোথায়? রক্তবাহিকায়। লসিকা চলাচল করে কোথায়? ফাঁকা স্থানে তো থাকে, জন্ম নিল ফাঁকা স্থানে, তার চলাচলের জন্য একটা নালী আছে, এই সবুজ কালারটা, এটার নাম লসিকা নালী। তাহলে আমি দুইটা ওয়ার্ড পড়াইলাম, রক্ত নালী, লসিকা নালী। দেখেন তো বুঝছি কিনা আমরা? ক্লিয়ার একদম সবাই পর্যন্ত? কোনো কোশ্চেন আছে কারোর ভাইয়া বলেন? তাহলে আমরা লসিকার কিছু বেসিক কথাবার্তা শিখছি, এবার আমরা একটু জটিল পড়ালেখায় যাই। হ্যাঁ, সবাই আমরা একটু যদি দেখি, লসিকার উপাদান দুই রকমের, একটা কোষীয় উপাদান, একটা কোষবিহীন উপাদান। এই ছকটা আগের বইয়ের, নতুন বইয়ের না, বাট আমি এটা রাখছি কেন? এটাতে বোঝাটা খুব সহজ। কোষ উপাদানের মধ্যে দুইটা আছে, লিম্ফোসাইট আর মনোসাইট, মানে ডাব্লিউবিসি দুইটা। আর কোষবিহীনের মধ্যে পানি থাকে মেইনলি। আমরা তো জানি রক্তের মধ্যে প্লাজমা থাকে অনেক, এই পানি, আর কিছু লিপিড থাকে, প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিনগুলা, কিছু খারাপ পদার্থ থাকে, এইসব। পরীক্ষায় মেডিকেলে আসছিল রক্তে লসিকার প্রধান উপাদান কি? অ্যান্সার কি হবে জানেন? লিম্ফোসাইট। কথা কি ক্লিয়ার সবাই আমরা? এবার আপনাদের নতুন বইয়ের একটা ছক আছে, সবাই নতুন বইয়ের ছকটাই পড়বেন। আসলে এই ছকটা, নতুন বইয়ের ছকটা অলমোস্ট সেম, শুধু প্যাটার্নটা একটু আলাদা। সবাই নতুন বইয়ের ছকটাই পড়বেন এখন, ঠিক আছে? ওই ছকটা আরো সুন্দর।
পাইছেন সবাই? তাহলে এই ছকটা নতুন বই থেকে পড়তে হবে, যাদের নাই ওরা হচ্ছে জাস্ট এই ছকটা কালেক্ট করে নিয়েন, তাইলেই হবে। ঠিক আছে? আমি তো পিডিএফ দিয়ে দিব, দাগানো পিডিএফ, ওখানে তো পাবিনি। আচ্ছা, এবার আসেন ভাইয়া সবাই, এবার আমাদের পরের কোশ্চেন, আমরা লসিকা কাকে বলে, লসিকা কেন হয়, লসিকা কি দিয়ে তৈরি, এগুলো পড়ছি। এবার আমাদের পড়তে হবে হচ্ছে লসিকার কাজটা কি, কেন লসিকা তৈরি হইলো, মানে লসিকার দরকারটা ছিল কি। আচ্ছা ভাই একটু খেয়াল করেন, হ্যাঁ আমরা কই জানি ছিলাম, আমরা ছিলাম এই ছবিটার মধ্যে। হ্যাঁ ভাই দেখেন, ধরলাম আমি অনেকগুলা প্রোটিন এই ফাঁকা জায়গাগুলো জমে গেছে, মানে লসিকা হিসাবে আছে। অনেকগুলা ডাব্লিউবিসি এই ফাঁকা জায়গাগুলোতে আছে, অনেকগুলা লিপিড এই ফাঁকা জায়গাগুলোতে আছে। এখন এরা যদি এই ফাঁকা জায়গায় থাকে, আপনাদের বইয়ে দেওয়া আছে প্রতিদিন 4 থেকে 8 লিটার লসিকা তৈরি হয়। তার মানে এই ফাঁকা জায়গায় প্রতিদিন 4 থেকে 8 লিটার জমা হয়। এখন এরা যদি এখানেই থাকতো, তাহলে প্রতিদিন কি হইতো, আর 4 থেকে 8 লিটার করে 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 অ্যাড হইতো। তাহলে আপনি মোটা হয়ে যেতেন 2 দিনে, নাকি? 4 কেজি করে যদি ডেইলি বাড়তো আপনার, তাহলে চিন্তা করেন আপনার অবস্থা কি হইতো, আপনি মোটা হয়ে যেতেন। আর আপনার প্রোটিনগুলো রক্তের মধ্যে থাকতো না, সব বাইরে হয়ে যেত। এই অবস্থা থেকে দূর করার জন্য কি হলো, এই লসিকাটাকে এই ফাঁকা জায়গা থেকে ধরে নিয়ে আবার রক্তের মধ্যে ব্যাক করানো লাগে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে লসিকার আলটিমেট টার্গেট কি, যেই রক্তটা এখানে ফাঁকা জায়গায় আটকায় পড়ছিল সেটাকে উদ্ধার করে রক্তের মধ্যে নিয়ে যাওয়া, এইটাই লসিকার কাজ। বুঝাইতে পারছি সবাইকে? কথা ক্লিয়ার? আর এই কাজে লসিকাকে হেল্প করে কে? লসিকা নালী। ক্লিয়ার আমরা একদম? আপনাদের বইয়ে কি কি পয়েন্ট আছে, আমরা একটু পয়েন্টের নামগুলো জাস্ট পড়বো। দেখেন মোটামুটি সবগুলোই বোঝা উচিত। প্রোটিন পরিবহন, আমি বলছিলাম না প্রোটিন আটকায় যায়, লিপিড আটকায় যায়, এগুলোকে পরিবহন করে নিয়ে যায়। বুঝাইতে পারছি? প্রতিরোধ কথাটা পরীক্ষায় আসছিল কেন, দেখেন আমরা বলছি লসিকাতে লিম্ফোসাইট থাকে, আর আমরা জানি লিম্ফোসাইটের কাজ কি, অ্যান্টিবডি তৈরি করা, মনে আছে? তাহলে এটা প্রতিরক্ষা দেয়। তো এরকম পয়েন্টগুলো আশা করি এখন বুঝবেন। হ্যাঁ আচ্ছা, এবার আসেন ভাইয়া, লসিকা তন্ত্র কাকে বলে? বা তন্ত্র মানে তো আমরা জানি একটা সিস্টেম, এই সিস্টেমে দুইটা জিনিস থাকে, একটা নাম লসিকা নালী, আর একটা নাম লসিকা গ্রন্থি। বুঝাইতে পারছি? আচ্ছা, লসিকা নালী কোনটা, অলরেডি আমরা ছবিটা দেখছি, ওই যে সবুজ কালার ছবিটা, তাই না? দেখি তো আমরা একটু, এই হচ্ছে লসিকা নালী। এই লসিকা নালী দুই ধরনের। কয় ধরনের? একটার নাম অন্তর্মুখী আর একটার নাম বহির্মুখী। এবার কোনটা কাকে বলে সবাই মনোযোগ দিয়ে শোনেন। লসিকাটা ফাঁকা জায়গা থেকে এই এগুলোতে ঢুকলো, দেখেন ডিরেকশনটা দেখেন সবাই, হলুদ কালার, সবাই এই নালিকাগুলোর মধ্যে ঢুকলো, পরে সেইটা ডিরেকশনটা দেখেন কোন দিকে যাচ্ছে, এই গ্রন্থিটার দিকে যাচ্ছে, এটার নাম লিম্ফ নোড। এই যে কোনো একটা গ্রন্থির দিকে বা ধরেন কোনো একটা লিম্ফ নোডের দিকে লসিকার যে পরিবহন, এটার নাম অন্তর্মুখী। বুঝাইতে পারছি কথাটা? এবার দেখেন এই লসিকা গ্রন্থিটা থেকে বের হয়ে এটা কোন দিকে যাচ্ছে, রক্তের দিকে। তাহলে যখন লিম্ফ নোড থেকে বের হয়ে যায় সেটার নাম বহির্মুখী। তাহলে দুইটা ওয়ার্ড, লিম্ফ নোডের দিকে গেলে নাম অন্তর্মুখী, লিম্ফ নোড থেকে বের হয়ে গেলে নাম, কথা কি ক্লিয়ার? এগুলা পরীক্ষায় আসবে। আচ্ছা, এবার আসেন পরের কথা। তাহলে লসিকা নালী আমরা ক্লিয়ার। লসিকা গ্রন্থি 5 ধরনের দেওয়া আছে আপনাদের বইয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই 5টা নাম। এই 5টা নাম এখন আমরা একটা একটা করে পড়বো, ঠিক আছে? তার আগে আমি একটু কথা বলি আর একটু। ভাই দেখেন এই জিনিসটা আমি আরেকবার বলি, প্রথমে ফাঁকা জায়গাটায় একটা ফ্লুইড জমে, মানে ব্লাডটা জমে, সেটার নাম কি? লসিকা। এই লসিকাটা পরবর্তীতে লিম্ফেটিক চ্যানেল, মানে হচ্ছে লিম্ফেটিক ভেসেল, মানে লসিকা নালী, সেই লসিকা নালীতে ঢুকবে। লসিকা নালী দিয়ে কোথায় যাবে? লিম্ফ নোড, এই যে লিম্ফ নোড, লিম্ফ নোড থেকে কোথায় যাবে আবার? আরেকটা নালী দিয়ে সে চলে যাবে ভেইনে, শিরাতে, শিরা দিয়ে কোথায় যাবে? এই তো এই সংবহন তন্ত্রটাকে আমরা সবাই বুঝছি, প্রথমে ফাঁকা জায়গা, সেখান থেকে অন্তর্মুখী নালী লিম্ফ নোড, বহির্মুখী নালী শিরা, হৃৎপিণ্ড। এটা বইয়ের লাস্টে দেওয়া আছে, দেখেন লসিকা পরিবহন নামে মনে হয় বা সংবহন নামে একটা টপিক আছে, পাইছেন সবাই? এই পুরোটা পেজে জাস্ট এইটুক কথা আপনার জানলেই হবে। ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, এবার আবার আগায় যান, আগের পেজে আসেন। এবার হচ্ছে আমরা 5টা গ্রন্থির নাম একটা একটা করে পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সবাই দেখেন একটু, প্রথমে আমি কি লিখছি, লিম্ফ নোড। লিম্ফ নোড কি? অলরেডি আমরা একটা ছবি দেখে এটা বুঝছি, কোনটা লিম্ফ নোড?
এটা লিম্ফ নোড। এটা একটা স্টেশনের মতো। স্টেশন কি করে, অনেকগুলো ট্রেন এসে যেখানে থামে সেটা তো স্টেশন, এটা একটা স্টেশনের মতো। তার মানে লসিকা নালীগুলো দিয়ে যে লসিকাটা আসে সেটা কিছু জমা হয় কোথায়, লিম্ফ নোডে। এটাকে আমরা বুঝছি, সবাই ক্লিয়ার? তাহলে লিম্ফ নোডের কাজ কি, লসিকাটাকে জমা রাখা। এটার কাজটা একটু সুন্দর করে আপনাদের বইয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে, আচ্ছা এটা হচ্ছে লিম্ফ নোডের আরো ভালো ছবি। এই ছবিতে দেখেন এটা হচ্ছে লিম্ফ নোড, আর যেই নালীগুলো ঢুকতেছে সেটার নাম কি নালী, অন্তর্মুখী নালী। যেটা বের হচ্ছে সেটার নাম কি, ভেরি গুড। এবার হচ্ছে কাজ, 1 নম্বরে লসিকা ফিল্টার করে, মানে কি ভাই আমি মাত্র বলছি না, লিম্ফ নোডে লসিকাটা জমা হয়ে এসে সে আবার জমানোর পর কি করে, সে চেক করে এটার মধ্যে খারাপ কিছু আছে কিনা, যদি থাকে সেটাকে বের করে দেয়। তাহলে লসিকাকে ফিল্টার করা মানে হচ্ছে এটাকে চেক আপ করা, ভালো কিছু খারাপ কিছু আছে কিনা। এটার নামই ফিল্টার অফ লিম্ফ। আমি কি বুঝাইতে পারছি? ধরেন কথার কথা সে খারাপ কিছু পাইলো, তখন কি করবে, এই লিম্ফ নোডটা ফুলে যাবে। আমাদের যখন জ্বর হয় তখন হাত দিয়ে দেখবেন এখানে যে লিম্ফ নোডগুলো আছে এগুলো ফুলে যায় মাঝে মধ্যে, ছোট ছোট, এগুলো ফুলে যাবে। তাহলে আমি এটা দেখে বুঝি যে আপনার শরীরে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে লিম্ফ নোডের ফাংশন কি বোঝা যাচ্ছে? ওকে, এবার আসেন 2 নাম্বার, ব্যাকটেরিয়াকে সে ধরে রাখবে। ওই যে সে ফিল্টার করে, কোনো ব্যাকটেরিয়া পাইলে সেটাকে ধরে ফেলবে। আচ্ছা, সে টি সেল আর বি সেলকে জমা রাখে। আমরা একটা কথা বলছিলাম, থাইমাসের টি সেল বড় হয়, মনে আছে? থাইমাস একটা লিম্ফ নোড, তাইলে টি সেল থাকে, আর বি সেলও কিছু পরিমাণ থাকে। ওই যে ব্যাকটেরিয়াটাকে ধরলো সেটাকে মেরে ফেলবে এখন। তাহলে লিম্ফ নোড কিভাবে আমাদেরকে প্রতিরক্ষা দেয় আমরা কি বুঝছি? তাহলে লিম্ফ নোড আমাদের প্রতিরক্ষাকারী একটা অঙ্গ। ক্লিয়ার সবাই? আর হচ্ছে ওই যে অ্যালার্ট করে আমাদেরকে, ওই যে এই লিম্ফ নোডটা ফুলে যায়, ফুললে আমরা অ্যালার্ট হই যে আমাদের কোনো সমস্যা আছে, তখন সেভাবে ট্রিটমেন্ট। তাহলে আমরা মোটামুটি লিম্ফ নোড নিয়ে পড়ছি, এই প্রত্যেকটা কথা আপনাদের বইয়ে আছে। আরেকটা কথা আপনাদের বইয়ে আছে, লিম্ফ নোডের সংখ্যা কত, 400 থেকে 700 পাইছেন, এটা পরীক্ষায় আসবে। কথা ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এবার আসেন পরেরটার নাম কি, টনসিল। আমরা আগের দিন টনসিল পড়ছিলাম, আপনারা একটার নাম তো জানেন, প্যালাটাইন টনসিল। দেখেন আপনাদের বইয়ে দেওয়া আছে 1 নম্বরে প্যালাটাইন টনসিল, 2 নম্বরে এডিনয়েড, গতদিন আমি পড়াইছিলাম, আরেকটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এই 3টা নাম পারতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্যালাটাইন টনসিল কি ভাই, আমরা পরিপাক পড়ার সময় প্যালেট কথাটা পড়ছি, মনে আছে? প্যালেট, প্যালেট মানে হচ্ছে তালু, 2টা ছিল, হার্ড প্যালেট, সফট প্যালেট, পড়ছি আমরা এগুলা। এই প্যালেটের পিছনে যেই টনসিল থাকে সেটার নাম প্যালাটাইন টনসিল, নাকি বুঝি নাই? কোন টনসিল 2টা? এই যে যেগুলো আমরা চিনি সবাই পরিচিত, এই যে এখানে থাকে, হা করলে দেখা যায়, সেটার নাম কি, প্যালাটাইন টনসিল। এই যে দেখেন, এই হচ্ছে হা করছে মুখ, এটা হচ্ছে উভুলা, ঢাকনাটা মনে আছে, ঢাকনার কথা, আর 2 পাশে 2টা টনসিল দেখা যায়। এটা কিন্তু ফুলে গেছে, ওর ফুলে যাওয়ার পর এরকম হয়েছে, দেখা যায় ক্লিয়ারলি, হা করলেই দেখা যায়। এদের নাম কি, টনসিল, প্যালাটাইন টনসিল। কথা কি ক্লিয়ার? ফুলে গেছে কেন? কারণ আক্রমণ হয়েছে, তখন সে ফুলে যাবে বলছিলাম। কথা ক্লিয়ার সবাই? আচ্ছা, 2 নাম্বার এডিনয়েড টনসিল। আমরা গতদিন পড়ছিলাম নাসা গহব্বর, মনে আছে? নেজাল ক্যাভিটি, এখানে থাকে কোয়ানা, কোয়ানা থেকে বের হয়ে নেজোফেরিংস, এই নেজোফেরিংসে যেই টনসিলটা থাকে সেটার নাম এডিনয়েড টনসিল। এই এডিনয়েড টনসিলটা দেখেন এখন বড় হয়ে গেছে, ফুলে গেছে, মানে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে। তাইলে এটা ফুলে যাওয়ার পর দেখেন তো এই রাস্তাটা পুরোটা বন্ধ করে দিছে না, এই জন্য একটা রোগ হয়। রোগটার নাম কি, গতদিন পড়ছিলাম আমরা, সাইনোসাইটিস। লিখা ছিল সাইনোসাইটিসের 4 নাম্বার বা 5 নাম্বার পয়েন্টে লিখা ছিল এডিনয়েড টনসিলের কারণে সাইনোসাইটিস হয়। মনে পড়ছে? কথা কি ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন আছে কারোর? নাই? হ্যাঁ ভাইয়া, ওটাইটিস মিডিয়া তো ছিল নাকি সাইনোসাইটিসে ছিল? সাইনোসাইটিসে মনে ছিল, তাই না? ওটাইটিসে ছিল ইউস্ট্রিশিয়ান টিউবটা নাকি? আচ্ছা যাই হোক, সবই একই কারণ, একটাই মিলে হয়েছে, সেমই তো, 2টার প্যাথোলজি তো সেম। হ্যাঁ, ওকে, এবার আসেন ভাইয়া লিঙ্গুয়াল টনসিল। লিঙ্গুয়া মানে জিহ্বা, টাং, টাঙের একটা মানে ওয়ার্ড হচ্ছে লিঙ্গুয়া। লিঙ্গুয়াল টনসিল মানে যেই টনসিল জিহ্বার মধ্যে বা টাঙের মধ্যে থাকে। দেখেন এটা হচ্ছে আমাদের জিহ্বা, এর মধ্যে এটা হচ্ছে সামনের অংশ, এটা সবার এমন থাকে, আর পিছনের অংশ সবার এমন থাকে। এই পিছনের জিহ্বাতে এই টনসিলগুলো সবার আছে, এটার নাম লিঙ্গুয়াল টনসিল। বুঝাইতে পারছি? সবাই কি ক্লিয়ার? 3টা টনসিলের লোকেশন পারবো তো?
আচ্ছা এবার আপনাদের বইয়ে আরো দুইটা ওয়ার্ড লেখা আছে দেখেন নিচের দিকে, টনসিলাইটিস পাইছেন? আইটিস মানে কি? টনসিল মানে কি? টনসিল। এই যে প্রদাহ হয়েছে এই জন্য ফুলে গেছে, এটার নাম টনসিলাইটিস। এবার আমাকে কি করতে হবে? আমাকে এই দুইটা টনসিল কেটে ফেলতে হবে না? এই কেটে ফেলার অপারেশনটার নাম টনসিলেক্টমি। দেখেন বইয়ের মধ্যে দেওয়া আছে, এই ওয়ার্ডটা পারতে হবে। তাহলে আমি এখান থেকে কি কি পড়াইলাম? তিনটা টনসিলের নাম, তিনটা টনসিল কোথায় থাকে, তিনটা টনসিল মানে টনসিলের প্রদাহ হইলে কি নাম, আর অপারেশনটার নাম কি, টনসিলেক্টমি। লেক্টমি মানে কেটে ফেলা। ভাই আমরা কি ক্লিয়ার সবাই এ পর্যন্ত? সেম, লিম্ফ নোডের যেই কাজ, ফিল্টার করে, প্রতিরক্ষা দেয়, টিসেল বিসেল জমা রাখে, এরকম বিভিন্ন ধরনের কাজ। বুঝাইতে পারছি? ওই যে লিম্ফ নোডের যে কাজগুলো আমরা বললাম। ওকে বলেন। না, প্যালাটাইন টনসিলে তো আমাদের কোনো ক্ষতি করে না যতক্ষণ না পর্যন্ত ইনফেকশন হয়। কোনো টনসিলে আপনার জন্য খারাপ না যতক্ষণ না পর্যন্ত ইনফেকশন হয়, বরং আরো ভালো করে আমাদের প্রতিরক্ষা দেয়। বুঝাইতে পারছি? ওকে এবার আসেন, পরেরটার নাম কি? প্লিহা বা স্প্লিন। পাইছেন সবাই? আচ্ছা দেখেন আমাদের শরীর এটা, এর মধ্যে দুইটা হচ্ছে ফুসফুস, মাঝখানে আছে হচ্ছে হার্ট, নিচের দিকে যান এটা হচ্ছে লিভার, এটা স্টোমাক, স্টোমাকের পাশে দেখেন আছে হচ্ছে স্প্লিন। তাইলে আমাদের এই বাম দিকের এই জায়গাটায় কে আছে? স্প্লিন। বুঝাইতে পারছি? প্লিহা। তাহলে আপনাদের বইয়ের শুরুতেই, নতুন বইয়ে ভালো করে দেওয়া আছে এটা, পুরান বইও সেমই সব কিছু, পুরান বইয়ে একটু ডিসঅর্গানাইজ ভাবে দেওয়া, নতুন বইয়ে একটু অর্গানাইজড হইতে দেওয়া। যেমন কাজগুলো দেখেন 5টা পয়েন্ট দেওয়া আছে নতুন বইয়ে, পাইছেন? সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা আর পুরান বইও সবকিছু আছে, বাট বিভিন্ন লাইনে আলাদা আলাদা করে আর কি, হ্যাঁ একই কথা। আচ্ছা এবার আসেন, এই স্প্লিনের শুরুতে কি দেওয়া আছে? আকৃতি কত, দেখতে কেমন, কোথায় আছে, এগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা এবার 5টা কাজ দেওয়া আছে বইয়ে, এই হচ্ছে 5টা কাজ নতুন বইয়ে। হ্যাঁ, 1 নাম্বার, মানব ভ্রূণে, ভ্রূণ মানে মায়ের পেটে যখন আমরা থাকি তখন সব ধরনের রক্তকণিকা তৈরি করে। হ্যাঁ মনে আছে ওই যে আমি ছকটা দিছিলাম, ওই ছকের যকৃতের পাশে প্লিহা কথাটা লেখা ছিল, তার মানে আর রক্তকণিকা প্লিহা তৈরি করতে পারে। কখন? সেটা মায়ের পেটে থাকা অবস্থায়। 2 নাম্বার, রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। কেন? কারণ স্প্লিনের মধ্যে 300 মিলিলিটার রক্ত জমা থাকে, এই জন্য নাম রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক। 3 নাম্বার, প্লিহা রক্তের প্রধান ছাঁকুনি হিসাবে কাজ করে। মানে কি? মানে আমাদের সবগুলা রক্ত স্প্লিনের মধ্যে যায়, স্প্লিন সেটাকে চেক আপ করে কোনো খারাপ কিছু আছে কিনা, তাহলে এই জন্যই বলছে ছাঁকুনি হিসাবে কাজ করে, মানে ফিল্টার করে। বুঝাইতে পারছি? ওকে এবার আসেন, অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লিহায় ধ্বংসপ্রাপ্ত হয়, এই জন্য এটাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের আরবিসি গুলো 120 দিন বাঁচে না, 120 দিন হয়ে গেলে তারা সবাই স্প্লিনে যায়, স্প্লিনে গিয়ে তারা মারা যায়, এই জন্য নাম আরবিসির কবরস্থান। মনে থাকবে? এরপর এটি জীবাণু ধ্বংস করে, রোগ প্রতিরোধ অংশগ্রহণ করে। এই 5টা পয়েন্ট পুরান বইয়ে দেওয়া আছে, তবে এলোমেলো ভাবে, আর নতুন বইয়ে একবারে পয়েন্ট আকারে দেওয়া আছে। সবাই এই 5টা কাজে 5 স্টার দেন, এখান থেকে একটা কাজ আমরা দিব মাস্ট। ক্লিয়ার? ওকে এবার আসেন, এর পরেরটার নাম কি? থাইমাস। থাইমাস নিয়ে বেশি পড়ার কিছু নাই, খুবই অল্প পড়া। প্রথম পড়া কি? থাইমাস কোথায় থাকে। থাইমাস হচ্ছে আমাদের যে ট্রাকিয়া, ট্রাকিয়ার মধ্যে থাকে থাইমাস, তাহলে পড়া হলো। 2 নাম্বার পড়া, থাইমাসের কাজ কি? টি সেল বা টি লিম্ফোসাইট বড় হয় কোথায়? থাইমাসে, তাহলে এটা কাজ। বোঝা গেছে কথাটা? তারপর দেখেন লেখা আছে 2টা হরমোন বের হয়, পাইছেন? থাইমোসিন। তাহলে এই কয়েকটা পড়া যদি থাইমাস নিয়ে পড়েন তাহলে কমপ্লিট, এর বেশি কিছু পড়ার দরকার নেই। আচ্ছা এরপরে কি আছে? লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা কি করে? রক্ত তৈরি করে। আর কি অস্থিমজ্জা আছে? ইয়েলো অস্থিমজ্জা। সবকিছু আমরা আগেই পড়ছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়া।